আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আজকে আমাদের চলমান ইংলিশে মাস্টার ক্লাসে লেকচার 9-এ। তো টপিকগুলো দেখি আজকে আমাদের মডেল মডেল আছে এন্ড ট্যাগ কোয়েশ্চেন্স। ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, প্রায় দেখা যাচ্ছে মডেল নিয়ে কোয়েশ্চেন আসে। আর ট্যাগ কোয়েশ্চেনও বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে মাঝে মাঝে এখানে আসতেছে আর কি। তো সবগুলো ইন ডিটেলস আমরা দেখবো আজকে। বিফোর দ্য কিক অফ মডেলস নিয়ে একটু আলোচনা করি। হোয়াট ইজ মডেল? তো অক্সিলারি আমরা যদি ভার্বের ক্লাসিফিকেশনে ভালো করে তাকাই, অক্সিলারি বলেছিলাম আমরা দুটো টাইপসের ছিল, একটা ছিল প্রাইমারি অক্সিলারি, একটা ছিল মডেল অক্সিলারি। মনে আছে কিনা? আমি নতুন পেজ নিয়ে যদি বলি কথাগুলো, অক্সিলারি, ওকে, রেড ছাড়া অন্য কোনো কালার ইউজ করি। তো অক্সিলারি বলেছিলাম দুইটা পার্ট ছিল, একটা ছিল তোমার প্রাইমারি অক্সিলারি, আরেকটা ছিল মডেল। মডেল না, মডেল, দিস ইজ মডেল। তো হোয়াট ইজ প্রাইমারি অক্সিলারি? প্রাইমারি অক্সিলারি হচ্ছে সাবজেক্ট চেঞ্জ হলো যেসব অক্সিলারি চেঞ্জ হয়ে যায়, সাবজেক্টের কন্টেক্সটে যেসব অক্সিলারি চেঞ্জ হয়ে যায় ওটাকে বলে প্রাইমারি অক্সিলারি। যেমন আয়ের পরে তুমি এম দিচ্ছ, তারপর হি এর পরে ইজ দিচ্ছ, তারপরে দে এর পরে তুমি কি করতেছো, দে এর পরে তুমি আর দিচ্ছ। তাহলে সাবজেক্ট চেঞ্জ হলে যেসব অক্সিলারি চেঞ্জ হয়ে যায় এগুলোকে বলা হয় প্রাইমারি অক্সিলারি। তার মানে প্রাইমারি অক্সিলারি দিস ইজ চেঞ্জেবল, এটা পরিবর্তনশীল। এবার এরকম কিছু অক্সিলারি আছে যেগুলো সাবজেক্ট চেঞ্জ হলেও নিজেরা কখনো চেঞ্জ হয় না, ওগুলোকে কি বলা হয়? ওগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। তাহলে মডেল শব্দটা, এই শব্দটা যদি আমি বলি এটা মানে কি, এটা তুমি মানে এটা বলতে পারো সেটা হচ্ছে আনচেঞ্জড, এটা পরিবর্তন হচ্ছে না। যেমন এখানে আই হি দে বলছি, আমি যদি এখানে আই তারপর হচ্ছে হি এবং দে, খেয়াল করে দেখো তিনটার পরে তুমি চাইলে এখানে কি ইউজ করতে পারো, ক্যান ইউজ করতে পারো, রাইট? ওই সেন্সে তুমি ক্যানটাকে বলতে পারো এখানে মডেল অক্সিলারি। সাবজেক্ট চেঞ্জ হলেও যেসব অক্সিলারি চেঞ্জ হয় না, অন্য কোনো ফরম্যাটে যায় না, সেগুলোকে বলা হয় মডেল অক্সিলারি। আর সাবজেক্ট চেঞ্জ হলে যেসব অক্সিলারি চেঞ্জ হয়ে যায় ওগুলো বলা হয় প্রাইমারি অক্সিলারি। সো প্রায় পরীক্ষাতে একটা প্রশ্ন একটা অক্সিলারি দিয়ে জিজ্ঞেস করে নিচে কোনটা মডেল অক্সিলারি, এরকম জিজ্ঞেস করে কিন্তু। এনিওয়ে, তো প্রাইমারি অক্সিলারি আর মডেল অক্সিলারির মধ্যে খুব ব্যাপক একটা পার্থক্য আছে, এইটুকু শুনে রাখো। এগুলো কিন্তু অ্যাডমিশন প্রশ্ন। কি সেটা? সেটা হচ্ছে প্রাইমারি অক্সিলারিকে তুমি চাইলে কখনো মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারো একটা সেন্টেন্সে, বাট মডেল অক্সিলারি ক্যান নট, নেভার এভার মেক ইট, এটাকে তুমি মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারবে না কখনোই। মেইন ভার্ব, ইউ ক্যান নট মেক ইট মেইন ভার্ব অফ এ সেন্টেন্স। মডেল অক্সিলারিকে তুমি কখনোই মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারবে না। কিরকম একটা এক্সাম্পল দিই, ধরো আমি যদি বলি হি ইজ আ বয়, ওকে ফাইন, হি ইজ এ বয়, তাহলে এই বাক্যটার মধ্যে দেখো ইজ ছাড়া আর কোনো ভার্ব নাই। সো ওই সেন্সে এই বাক্যটার মধ্যে যদি একটা ভার্ব আছে, ওই সেন্স আমি বলতে পারি এখানে ই, যদি আমরা অক্সিলারি হিসেবে ইউজ করি কিন্তু বাক্যের মধ্যে যদি আর কোনো ভার্ব নাই, তাহলে বাক্যটার মধ্যে ইজ কিন্তু একটা মেইন ভার্ব। তাহলে সেটাই বললাম, প্রাইমারি অক্সিলারি গুলো আমি চাইলে একটা বাক্যের মধ্যে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি, বাট মোডাল গুলা, এগুলো তুমি কখনোই একটা বাক্যে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারবা না। এই মোডাল আসা মানে অবশ্যই তারপরে একটা ভার্ব লাগবেই লাগবে, সেটা মেইন ভার্ব হইতে হবে। সে ফর এক্সাম্পল হি ক্যান ডু দা ওয়ার্ক, খেয়াল করে দেখো, হি ক্যান ডু দা ওয়ার্ক, তাহলে এই যে একটা মোডাল অক্সিলারি আমি ইউজ করলাম, তারপরে কিন্তু মেইন ভার্ব অবশ্যই একটা লাগবেই লাগবে। সো দ্যাটস আ মেজর ডিফারেন্স বিটুইন প্রাইমারি অক্সিলারি এন্ড মডেল অক্সিলারি। ব্যাপারটা খুব ছোট্ট কিন্তু অনেক পাওয়ারফুল, অনেক অনেক জায়গা কম্পিটিটিভ জায়গাগুলো তুমি পরীক্ষায় আসে। সেটা ভালো করে মনে রাখবা, মডেল অক্সিলারি আর প্রাইমারি অক্সিলারির মধ্যে পার্থক্যটা কি। এনিওয়ে, তো এবার আসে আমরা দেখি মডেল অক্সিলারি গুলা কোথায় কোথায় ইউজ করি বা কোনটা কোনটা ইউজ করি, সবগুলো যদি ইন ডিটেলস আমরা একটু যাই, গো থ্রু করি। মে, মে আমরা ইউজ করতে পারি। তারপর পাস্ট টেন্সে চিন্তা করতে পারি মাইট, নিড নটটা ইম্পর্টেন্ট, এটা প্রায় দেখা যায়। এই ওট টু এটাও দেখা যায় আসতে। আমি সবগুলো ধরে ধরে আলোচনা করবো। এখানে হ্যাড বেটার, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তো এবার একটু দেখি আমরা মে দিয়ে আমরা এখানে কি বলতেছি, এখানে পারমিশন। তো পারমিশনটা কি হচ্ছে দেখো, মে আই ইউজ ইউর ফোন প্লিজ, তো মে আই কাম ইন স্যার, এরকম আমরা অনেক সময় বলে থাকি। অনুমতি প্রদান হতে সেখানে মে ইউজ করতে পারি, ওকে ডান। এন্ড মে দিয়ে তুমি পসিবিলিটি এন্ড প্রবাবিলিটি দুটাই ইউজ করতে পারো। ইট মে রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। এটা পসিবিলিটি সম্ভাবনাও হইতে পারে, বা প্রবাবিলিটি সম্ভাব্যতা সেটাও হইতে পারে। সম্ভাবনাও হইতে পারে, পসিবিলিটি আর সম্ভাব্যতা দুই রকম জিনিস, কিন্তু এটা সেম না। ওকে ফাইন। তারপর দেখো মাইট, মাইট দিয়ে তো ওরা কি বলছে এখানে, পোলাইট পারমিশন। মাইট আই সাজেস্ট এন আইডিয়া। তাহলে মাইট, যদিও মেয়ের পাস্ট টেন্স আমরা মাইট ইউজ করি, কিন্তু মাইট দিয়ে অনেক সময় আমরা কোনো পোলাইট, কোনো কিছু কি বলে, পারমিশন কোনো কিছু নেওয়া হলে পোলাইটলি, হ্যাঁ, মাছ মোর পোলাইটলি পারমিশন তো নেওয়া যায়, যে কারো কাছে পারমিশন নেওয়া যায়, কিন্তু পারমিশনটা আরো বেশি বিনয়ের সাথে যদি কখনো ইউজ করতে চাই, তখন সেখানে তুমি মাইট ইউজ করতে পারবো। তারপর পসিবিলিটি এন্ড প্রবাবিলিটি, আই মাইট গো অন হলিডে টু অস্ট্রেলিয়া নেক্সট ইয়ার, ভবিষ্যতের কথা বলতেছে এখানে, নেক্সট ইয়ারে আমি যেতে পারি, সম্ভাব্যতা বা সম্ভাব্যতা বা সম্ভাবনা দুইটাই বোঝাচ্ছে, দুইটাই হইতে পারে এটা। তারপরে দেখো নিড নট, এটা বেশি ইম্পর্টেন্ট। ল্যাক অফ নেসেসিটি, অ্যাবসেন্স অফ অব্লিগেশন, অব্লিগেশন মানে বাধ্যবাধকতা, যেটা হওয়াই লাগবে, করতেই হবে। এখানে কি বলছে দেখো, আই নিড নট বাই টমেটোস, আমার টমেটো কেনার দরকার নেই। ল্যাক অফ নেসেসিটি, দরকার নেই।
তারপরে দেখো দেয়ার আর প্ল্যান্টি অফ টমেটোজ ইন দ্য ফ্রিজ, ফ্রিজের মধ্যে অনেক টমেটো আছে, সো আমার টমেটো কেনার কোনো দরকার নেই। এই হচ্ছে তোমার ল্যাক অফ নেসেসিটি অথবা অ্যাবসেন্স অফ অব্লিগেশন। তারপর দিকে শুড অথবা ওট টু, 50% অব্লিগেশন, এটা মনে রাখো। তো মানে 50% বাধ্যবাধকতা, বাকি 50% তোমার যাওয়ার দরকার নেই। শুধু অব্লিগেশন কখন বলি, ইউ হ্যাভ টু ডু দিস, ইউ মাস্ট ডু দিস, এখানে 100% বুঝাচ্ছে, এখানে করতেই হবে। বাট তুমি যদি 50% তোমার প্রেশারাইজ করতেছো, বাকি 50% ইটস আপ টু ইউ, করতে পারো না করতে পারো। তো ওই সেন্সে তুমি এখানে কি করতে পারো, শুড অথবা ওট টু ইউজ করতে পারো। সো আই ওট টু গো দেয়ার, এটা যে কথা, আই মাস্ট গো দেয়ার, যেটা সেম না। আই মাস্ট গো দেয়ার যেখানে বলি এটা 100% বোঝাচ্ছে, আর আই ওট টু গো দেয়ার 50-50 চান্স, এটা এখানে 50% তোমার অব্লিগেটরি অব্লিগেশন বোঝাচ্ছে, আর বাকি 50% ইটস আপ টু ইউ, এটা অপশনস বোঝাচ্ছে। That's it. তো 50% অব্লিগেশনের মধ্যে দেখো আই শুড অথবা আই উড টু সি আ ডাক্তার, আই হ্যাভ এ টেরিবল হেডেক, প্রচন্ড মাথা ব্যথা আছে, তো আমার বাধ্যবাধকতা 50% হচ্ছে আমি ডাক্তার দেখাইতে পারি। তারপর হচ্ছে দেখো অ্যাডভাইস, ইউ শুড বা ওট টু রিভাইস ইউর লেসনস হচ্ছে, এটা আমরা ইউজ করি। লজিক্যাল কনক্লুশন, এটা একটু মনে রাখো, অনেক সময় দেখা যায় প্রায় এটা দেয় পরীক্ষাতে। তো শুড অথবা উড টু আমরা লজিক্যাল কনক্লুশন, ধরো কোনো কিছু সিদ্ধান্ত উপনীত হচ্ছে এবং সেই সিদ্ধান্তটা লজিক্যাল বেসিসে, আন্দাজে একটা সিদ্ধান্ত নিয়ে, নট লাইক দ্যাট, ঠিক আছে। অনেক কিছু কি বলে ফ্যাক্টস এন্ড ফিগার্স আমি অ্যানালাইসিস করে তারপরে একটা সিদ্ধান্ত নিলাম, তো সেটাকে বলা হয় লজিক্যাল কনক্লুশন। কি বলছে এখানে দেখো, লজিক্যাল, হি শুড বা অট টু বি ভেরি টায়ার্ড, আচ্ছা, হি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে লং, সারাদিন কাজ করার পরে কারো কি হওয়ার কথা, টায়ার্ড হওয়ার কথা। তা সারাদিন কাজ করার পর যদি টায়ার্ডনেস থাকে, টায়ার্ডনেস তার মানে তার উপর ভর করবে, তো সে টায়ার্ড হবে। তো টায়ার্ড হলে তাহলে কি হবে, এটা একটা লজিক্যাল কনক্লুশন, একটা কজ একটা ইফেক্ট থাকছে। লজিক্যাল কনক্লুশন একটা কজ থাকবে, তার সেই কজের একটা ইফেক্ট থাকবে। তো তো শি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে লং, সারাদিন সে কঠোর পরিশ্রম করছিল, তাই এটা ছিল তোমার কজ, ঠিক আছে। আর ইফেক্টটা কি, ইফেক্টটা হি শুড বি ভেরি টায়ার্ড, তাই তার ইফেক্ট সে অনেক টায়ার্ড হয়ে যাবে। তাহলে এটা মনে রাখবা লজিক্যাল কনক্লুশনের মধ্যে, এন্ড একটা সহজ করে দিই, সেটা হচ্ছে কজ ইফেক্ট, কজ ইফেক্ট, EFFECT। তো কজ ইফেক্ট আমাকে ইয়ে করতে হলে শুড বা ওট টু ইউজ করতে পারো, ইম্পর্টেন্ট। এন্ড দেন হ্যাড বেটার, এটা আমরা ডিটেলস পড়বো। হ্যাড বেটার অ্যাডভাইস হতে ইস্যু হয়, ইউ হ্যাড বেটার রিভাইস ইউর লেসন্স, এটা অ্যাডভাইস হিসেবে ইউজ করতে পারি আমরা। হ্যাড বেটার, হ্যাড বেটার পরে তোমার কি হবে, বেয়ার ইনফিনিটিভ হবে। আই রিপিট, হ্যাড বেটারের পরে বেয়ার ইনফিনিটিভ হবে। বাই দা ওয়ে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম পার্থক্য আছে কিন্তু। কিরকম, আমি যদি বলি হি ডাজ দ্য ওয়ার্ক, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, রাইট। এখন আমি যদি বলি এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হি ডাজ দ্য ওয়ার্ক, এটি কি একটা ভার্ব, ডু ভার্বের বেস ফর্ম? নাও। তাহলে ডু ভার্বের বেস ফর্ম কোন, ডাজ ভার্বের বেস ফর্ম কোনটা, সেটা হচ্ছে ডু। তাহলে দেখতে পাচ্ছি একটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্ম সেম না, এই কথাটা মনে রাখবে এটা। আচ্ছা, আরেকটা কথা, হ্যাড বেটার উড রাদার এখানে আছে, বাট তার আগে আরেকটা চার্ট ছিল আমাদের এখানে, আরেকটা চার্ট, সেটা হচ্ছে তোমার, এটা প্রথমে পড়ানোর দরকার ছিল, সমস্যা নেই, আমরা একসাথে পড়ে। এখানে মাস দেওয়া আছে, মাস দেখো স্ট্রং অব্লিগেশন, বাধ্যবাধকতা, অবশ্যই হবেই হবে এটা। যেমন ইউ মাস্ট স্টপ হোয়েন দ্য ট্রাফিক লাইটস টার্ন রেড, তো যখন ট্রাফিক লাইটটা লাল বাতি জ্বলবে তখন অবশ্যই তোমাকে থামতেই হবে, মাস্ট। তারপর আবার দেখো লজিক্যাল কনক্লুশন বা সার্টিনিটি, হি মাস্ট বি টায়ার্ড, হি হ্যাজ বিন ওয়ার্কিং অল ডে লং, ওই যে একটু আগে যেটা দেখলাম সেটার লজিক্যাল কনক্লুশনের মধ্যেও আমরা এটা ইউজ করি। তাহলে মাস্ট লজিক্যাল কনক্লুশন ইউজ করি, আবার কোথায় দেই, আবার কোথায় দেই তোমার শুড বা উড টু এর মধ্যে তোমার লজিক্যাল কনক্লুশনের মধ্যেও আমরা এটা ইউজ করি। আচ্ছা, তারপরে দেখি আমরা মাস্ট নট, প্রহিবিশন, প্রহিবিশন মানে হচ্ছে নিষেধ করা কোনো কিছুতে। মাস্ট যদি কোনো কিছু করতেই হয় সেটাকে বলে, তাহলে মাস্ট নট, তাহলে এর বিপরীতটা হবে। যেমন ইউ মাস্ট নট স্মোক ইন হসপিটাল, হসপিটালে তোমাকে স্মোক করা যাবেই না, মাস্ট নট, মাস্টন্ট যেটা বলি আমরা। তারপর ক্যান, এটা ইম্পর্টেন্ট, ক্যান অ্যাবিলিটি বোঝাচ্ছে, পারমিশন বোঝাচ্ছে, পসিবিলিটি বোঝাচ্ছে, তিনটেই বোঝাচ্ছে। তখন এবিলিটি বুঝি কেমনে, আই ক্যান সুইম, আমি পারি, সক্ষমতা অর্থে আসছে এটা। তারপর পারমিশন, ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ, ওকে, কোয়েশ্চেন করলো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আই ক্যান ইউজ ইউর ফোন প্লিজ, ক্যান আই ইউজ ইউর ফোন প্লিজ, ওকে ফাইন। পসিবিলিটি, স্মোকিং ক্যান কজ ক্যান্সার, ঘটাইতে পারে, স্মোকিং কি করতে পারে, ক্যান্সার ঘটাতে পারে, এটা সম্ভাবনা বোঝাচ্ছে, এটা দিস ইজ পসিবিলিটি। তারপর আমরা কুড, এই কুডেরটা ইম্পর্টেন্ট, স্পেশালি এটা কুড দিয়ে আমরা পোলাইট পারমিশন রেফার করতে পারি, এটা প্রায় পরীক্ষাতে আসে। কুড অ্যাবিলিটি ইন দ্য পাস্ট, ক্যান যদি অ্যাবিলিটি হয় প্রেজেন্টে, তাহলে কুডটা দিয়ে পাস্ট টেন্স ইউজ করি। when I was younger I could run fast, আমি যখন ইয়ঙ্গার ছিলাম I could run fast, আমি অনেক দ্রুত দৌড়াতে পারতাম। এন্ড পোলাইট পারমিশন যেটা আছে দেখো এখানে, এক্সকিউজ মি কুড আই জাস্ট সে সামথিং, তো পোলাইট পারমিশনের মধ্যে আমরা কিন্তু কুড ইউজ করতে পারি। এক্সকিউজ মি, কুড আই গো দেয়ার, আমি কি সেখানে যেতে পারি। তো এটা এক্সট্রিম লেভেলের, যেমন তুমি কুড আই গো দেয়ার, আমি কি যেতে পারি,
এখানে পোলাইটনেসের কোনো কিছু নেই, কিন্তু তুমি যখন কুড আই এক্সকিউজ মি দিলে আবার কুড ইউজ করলা, তারপর আরো বেশি কি করলা, এক্সট্রিম লেভেলের তুমি এখানে পোলাইটনেসের মধ্যে চলে গেল। কি কনটেক্সট এখানে বুঝাইছে, তাহলে পোলাইট এক্সপ্রেশনের মধ্যে এখানে কুড ইউজ করলা। এন্ড দেন পসিবিলিটি, ইট কুড রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। যদিও ক্যানের পাস্ট টেন্স আমরা কুড হিসেবে চিন্তা করি, কিন্তু এটা দিয়ে তোমার ফিউচার কোনো ইভেন্টকেও তোমার রেফার করতে পারে, যেটা এখানে দিছে ভবিষ্যতে কোনো পসিবিলিটির মধ্যে ইট কুড রেইন টুমরো, আগামীকাল বৃষ্টি হতে পারে। তাহলে আমরা দেখো মডেল অক্সিলারি যেগুলো, এগুলো সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি না, এগুলো অক্সিলারি। বাট প্রাইমারি অক্সিলারি গুলা সেন্টেন্সের মধ্যে আমরা চাইলে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারি ইন অ্যাবসেন্স অফ অ্যানাদার মেইন ভার্ব। ওকে, তো একটু দেখে নিলাম চার্টগুলো আমরা কোথায় কি কি আছে। এন্ড দেন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, এটা অনেকে তোমরা প্যাচ লাগাও যে কখন কোনটা ব্যবহার করবো, আমি কি হ্যাড বেটার কোথায় বসাবো, আর উড রাদার আমি কোথায় কখন কোনটা বসাবো। এটা রিয়েল সিচুয়েশনের মধ্যে আমরা দেই যদি। আচ্ছা, কি কি করছে এখানে দেখো, ওরা এখানে উড রাদার বলেছে। উড রাদার মানে হচ্ছে প্রিফারেন্স বা প্রিফার, এক্সপ্রেস প্রিফারেন্স। তুমি এটা থেকে ওইটা পছন্দ করো, তাহলে যখন কোন প্রিফারেন্স ইউজ করো তখন এটা উড রাদার ইউজ করবা। যেমন আই প্রিফার টেকিং কফি টু টেকিং টি, তো চায়ের থেকে আমি কফিটা বেশি পছন্দ করি। whenever you go for a preference, যেটা থেকে ওইটা প্রিফারেন্স যখন ইউজ করবে তখন উড রাদার। বাট স্ট্রেট ফরওয়ার্ড ভাবে কোনো কিছু করতে হবে, ভবিষ্যতের কথা যদি ইউজ করতে চাও, তাহলে সেটা হবে তোমার হ্যাড বেটার। রিগো উড রাদার কেন কি বলছে এখানে, প্রিফার এক্সপ্রেসেস প্রিফারেন্স। তাহলে উড রাদারের পরে কি হচ্ছে, ভার্বের বেয়ার ইনফিনিটিভ হচ্ছে, বেয়ার ইনফিনিটিভ দিল এখানে। and had better should go for should এর মধ্যে expresses advice, যেমন ইউ হ্যাড, এখানে সেম ভার্বের কনটেক্সট কিন্তু সেম। এখানে উড এর পরে ভার্বের বেস ফর্ম মানে বেয়ার ইনফিনিটিভ বসে, হ্যাড বেটারের পরে তোমার বেয়ার ইনফিনিটিভ বসে। এখন দুইটা এক্সপ্রেশনটা দুইটা কোন কোন জায়গায় আমি ইউজ করি সেটা হচ্ছে এখানে ডিফারেন্ট। তাহলে আবার লেটস হ্যাভ আ রিক্যাপ। আমি কি বললাম যে আমি উড রাদারটা কোথায় ইউজ করি, ইট গোজ ফর প্রিফারেন্স, এন্ড হ্যাড বেটার ইট গোজ ফর অ্যাডভাইস। দ্যাটস ইট। আশা করি দুটো বুঝতেই পারছো। এখন চলো তাহলে পরীক্ষাতে কেমন প্রশ্ন আসে সেগুলো একটু দেখি। ট্যুরিস্টের পরে দিছে এখানে দেখো, ড্যাশ দেয়ার reservations well in advance if they want to fly to Cox's Bazar. ওকে, তাহলে আমি অপশনস গুলো দেখতে পাচ্ছি, এখানে হ্যাড বেটার দিয়েছে, হ্যাড বেটার, এখানে শুধু বেটার দিয়েছে, আবার হ্যাড গেট, হ্যাডের বেটার গেট হবে গট হবে, ঝামেলা করছে এটাতে। তাহলে হ্যাড বেটারের উপর আমরা কি বললাম, বেয়ার ইনফিনিটিভ হবে, টু যুক্ত করা যাবে না। আবার বেয়ার ইনফিনিটিভ হলে তাহলে পাস্ট টেন্স ইউজ করা যাবে না। তাহলে একমাত্র অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার ডি নাম্বার হবে। The tourist had better get their reservations well in advance if they want to fly to Cox's Bazar. কেউ যদি কক্সবাজারে যেতে চায় তাহলে সে কি করতে পারবে, টুরিস্টার রিজার্ভেশন করতে পারবে, হোটেল রিজার্ভেশন বা যে কোনো কিছুতে, বা ফ্লাইটে রিজার্ভেশন করতে পারবে, সংরক্ষিত করে রাখতে পারবে। এটা হ্যাড বেটার রাখতে পারবে, উচিত অর্থে এটা ইউজ করে। ওকে ফাইন। তারপরে দেখি আমরা হি সেইড দ্যাট, সে বলেছিল যে, এটা ন্যারেশনের তোমার ইনডাইরেক্ট পার্টে দিচ্ছে, এখানে দ্যাট যেহেতু আছে, সেইড আছে, তার মানে এখানে আমার পাস্ট টেন্স ইউজ করতে হবে, তাহলে এগুলো ইউজ করা যাবে না। তাহলে হি এর সাথে কি হচ্ছে, হি এর সাথে হি উইল, তাহলে হি সেইড ইনভার্টেড কমা ছিল, আই উইল বি আনএবল টু কাম, সে বলেছিল আমি আসতে অক্ষম। তাহলে এটা ইনডাইরেক্ট ছিল, এটাকে ডিরেক্ট যখন করলো, হি সেইড দ্যাট, কি হবে, হি উড হবে। হি উইল ছিল তো আই উইল বি আনএবল টু কাম, তাহলে এখানে শুড না, আই উড বি আনএবল টু কাম। আচ্ছা, অনেকেই জিজ্ঞেস করে যে শ্যাল এবং উইল কোথায় ইউজ করে। এখন মডার্ন ইংলিশে আসলে শ্যাল এভাবে ইউজ করে না, তোমার উইলটাই সবচেয়ে বেশি সব জায়গায় বেশি ইউজ হয়। তো শ্যাল দিলেই যে ভুল হবে নট লাইক দ্যাট, বাট শ্যালটা এভাবে ইউজ করে না। বাংলাদেশের সংবিধানে তুমি যদি দেখো, যদি জিকে ক্লাস হয়তো বলবে, সংবিধানের যে ইয়েগুলো আছে সেখানে সব ম্যাক্সিমাম না, অল পুরোটাই তোমার শ্যাল দিয়ে এখানে। অতীতে আমরা বেশি শ্যাল ইউজ করতাম, সেটা আই এর সাথেই হোক, সেটা উইর সাথেই হোক। এখন এইখানকার যে ইংরেজিতে মডার্ন ইংলিশে আসলে শ্যাল ইউজ করে না, এখানে উইল ইউজ করে। সো ইউ শুড গো ফর উইল, নট শ্যাল। তাহলে এখানে উড ওই অর্থ আসছে এখানে এটা। তারপরে দেখি আমরা হি র্যান ফাস্ট। আচ্ছা, ফাস্ট কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ ভার্বকে মডিফাই করছে। লেস্ট এটা সরাসরি মুখস্থ পারি আমরা, লেস্ট থাকলে শ্যালের পাস্ট টেন্স শুড হয়ে, শ্যালের পাস্ট টেন্স কিন্তু শুড। অনেকেই বলে শ্যালের কোনো পাস্ট টেন্স আছে ইন্টারন্যাশনাল রেফারেন্সই আছে। আমি আমি হ্যাঁ এই স্লাইডটার সাথে আমি কিন্তু এটা রেফারেন্স অ্যাড করে দিব। শ্যালের পাস্ট টেন্স যে শুড আছে, এটা বাংলাদেশে অনেক বইতে বা অনেক জায়গায় স্যারেরাও অনেকে বলে না, বাট এটা ইন্টারন্যাশনাল ডিকশনারি রেফারেন্স আছে যে শ্যালের পাস্ট টেন্স শুড। বাই দ্য ওয়ে, তাহলে হি র্যান ফাস্ট, লেস্ট হি শুড হবে এখানে, হি শুড মিস দ্য ট্রেন। মানে কি বলে, কোনো কিছু ফর ফিয়ার দ্যাট, কোনো কিছু আশঙ্কা প্রকাশ করার অর্থে তুমি এখানে লেস্ট ইউজ করতে পারো। ফর ফিয়ার দ্যাট, আশঙ্কা প্রকাশ করার অর্থে তুমি এখানে শুড দিলে অ্যান্সার এটাতে। মুভিং নেক্সট, ইন অর্ডার টু অ্যাভয়েড আর্থকোয়েক হ্যাজার্ডস সিভিল ইঞ্জিনিয়ার্স হ্যাড বেটার। আমরা কি বলছিলাম জানি, হ্যাড বেটার পরে তোমার কি লাগবে,
বেয়ার ইনফিনিটিভ লাগবে, টু দেওয়া যাবে না। টেস্টেড এখানে ভার্বের V3 ফর্ম দিচ্ছে, এখানে টেস্টিং হবে না, তাহলে অ্যান্সার গো ফর সি। In order to avoid earthquake hazards, civil engineers had better test soil before making high-rise buildings. মানে গগনচুম্বী অট্টালিকা বানানোর পূর্বে সিভিল ইঞ্জিনিয়ারদের কি করতে হবে, সয়েল টেস্ট করতে হবে, কারণ এটা ডিউরেবল হবে কিনা, এটা ভূমিকম্পে আর্থকোয়েক প্রোটেক্ট করার মতো সক্ষমতা, ইফিসিয়েন্সি থাকবে কিনা, সবগুলো চেক আউট করে দেন ইউ হ্যাভ টু গো ফর দ্যাট। বিল্ডিং নির্মাণে তখন যেতে হবে আর কি। এটা ইউ হ্যাড বেটার, এগুলো খুব সহজ। হ্যাড বেটার পরে তোমার কি লাগবে এখানে, স্টাডিড না, টু স্টাডি না, স্টাডিং না, সো ইটস গো ফর এ, অপশন এ। সেম গোজ ফর দেয়ার, উই হ্যাড বেটার প্ল্যান্ড, অন্যগুলো এখানে একটা সেম একই সেম কোয়েশ্চেন, সেম প্যাটার্নের কোয়েশ্চেন দেখা যায় আসতেছে, হ্যাড বেটার। তারপর আবার এখানে কি বলছে, ওকে, বাই দ্য টাইম বেবি হ্যাজ রিচড ইটস, আছে ইটস কেন দিছে, বেবি নিউরাল জেন্ডার, ইটস ফাইনাল বাট ফার্স্ট বার্থডে, ইট শুড, আচ্ছা, উইদাউট দ্য হেল্প অফ অ্যান অ্যাডাল্ট, আচ্ছা এগুলো বাদ দিয়ে তো ধরো, এবার তাহলে ধরাটা অনেক ইজি হবে। ইট শুড টু বি এবল, ইট শুড টু বি এবল, ইট শুড বি এবল, আনসার ডি নাম্বার। রিডিং হ্যাবিট জাস্ট বসায় বসায় দেখবা, অনেক ইজিলি ধরে ফেলতে পারবা। যতই এই যে দেখো ইট শুডটা হচ্ছে এখানে মেইন, তারপরে শূন্যস্থান, এই যে উইদাউট দ্য হেল্প অফ এ অ্যাডাল্ট, দিস ইজ ফ্লাপ, ফিলার, এটা ফিল দিস তোমার কনফিউজ করার জন্য। তুমি যখন এগুলো তো বসাই দেখবা, তো অ্যাকচুয়াল কনটেক্সটটা, সাবজেক্ট কোনটা, ভার্বের জায়গা কোনটা, ওটা যদি লিঙ্ক করতে পারো তাহলে এগুলো ধরাটা অনেক ইজিয়ার হবে। আদারওয়াইজ কিন্তু দেখবা সবগুলা তুমি বসায় বসে দেখবা শুনতে শুনতে সবকিছু সাউন্ডস গুড, শুনতে ভালো লাগবে দেখবে এগুলো এক একটা। আশা করি এটা বুঝতেই পারছো, অপশন ডি নাম্বার এটা হবে। তারপরে চলো পরেরটা কোশ্চেন দেখি। রেদার, কি রেদার জানি, মনে আছে না, উড রেদার। প্রিফারেন্স, আই উড রেদার গো বাই কার। আরো অনেকগুলো অপশন থাকতে পারে, পায়ে হেঁটে যাওয়া হইতে পারে, বাইসাইকেলে যাওয়া হইতে পারে, ট্রেনে যাওয়া হইতে পারে, প্লেনে যাওয়া হইতে পারে, বাট তুমি প্রিফার করতেছো কোনটা, সেটা হচ্ছে গাড়িতে যাওয়াটা। আই উড রাদার গো বাই কার। ওকে, মুভিং নেক্সট। Rhododendron, it's one type of flower, I gonna guess. Rhododendron would rather, অবশ্যই এখানে কি লাগবে, ভার্বের এখানে কি বলে, মডেল অক্সিলারি, মডেল না, এখানে তোমার বেয়ার ইনফিনিটিভের বেস ফর্ম লাগবে, বেয়ার ইনফিনিটিভ লাগবে, গ্রো লাগবে, অন্যগুলো একটা এখানে ওয়ার্কআউট করতেছে না। Rhododendron would rather grow in shady places and so would azalea, so would, আচ্ছা এখানে এটা ক্যাপিটাল হওয়া উচিত। Rhododendron এখানে একটা ফুলের নাম, এটা একটা ফুলের নাম, প্রপার নাউনটা ক্যাপিটাল হওয়া উচিত ছিল আর কি এটা। এনিওয়ে, তারপরে দেখি দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড, দেন তুলনা করলা, তার মানে প্রিফারেন্সের মধ্যে আছে, তাই তো, তাহলে এখানে কোনটাই হবে, কোনটা হবে প্রিফারেন্সের মধ্যে, উড রেদার পড়ানো হয়েছিল, হ্যাড বেটার না, এটা উড রেদার হবে। তাহলে দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেইড আই উড রেদার স্টার্ভ দেন বেগ, মানে গ্রাম থেকে আসা ছেলেটা বলেছিল যে আই উড রেদার স্টার্ভ দেন বেগ, আমি কি করব, আমি মরিয়ে যাব, আমি না খেয়ে মরিয়ে যাব, তবু ভিক্ষা করবো না। তার প্রিফারেন্সটা এখানে বুঝতেই পারছো আশা করি। তাহলে আই উড রাদার স্টার্ভ দেন বেগ, মানে আমি অনাহারে থাকবো তবু আমি ভিক্ষা করবো না, অনাহারে থাকবো, স্টার্ভ মানে তো না খেয়ে থাকা, আমি না খেয়ে থাকবো তবু ভিক্ষা করবো না, প্রিফারেন্সটা কিন্তু এখানে বুঝেছি। দুইটা অ্যাকশন, একটা হচ্ছে স্টার্ভ, একটা হচ্ছে তোমার কি বেগ, কম্পারিজন। তাহলে স্টার্ভটা হচ্ছে, দেখো ভালো করে তাকাও, উড রাদার দিছো এখানে, উড রাদারের পরে তোমার কি হবে, বেয়ার ইনফিনিটিভ হইলো এখানে, দেনের পরে এখানে বেগটা কি হবে, এটাও বেয়ার ইনফিনিটিভ। স্টার্ভ দিস ইজ ভার্ব এন্ড বেগ এটাও একটা ভার্ব, দুটোই ভার্ব, কিন্তু দুই ভার্বের মধ্যে কম্পারিজন করলা, প্রিফার করলা কোনটা, সেটা তুমি উড রাদারের সাথে ইউজ করলো। তারপরে দেখি আমরা টেক এ ট্যাক্সি দেন ওয়াক আছে এখানে, তার মানে আমার উড রাদার তো দিবই এখানে, উড রাদার দিলে তাহলে এখানে টেক আছে, টেক আর হচ্ছে ওয়াক, কম্পারিজন, প্রিফার করা। তারপরে এইটা ইম্পর্টেন্ট, ইউ নো দ্যাট প্রিফারের পরে টু হয়, প্রিফারের পরে তুমি কখনোই দেন ইউজ করা যায় না, ইউ নো দ্যাট, এটা কি জানো, প্রিফার টু অলওয়েজ, PREFER, প্রিফার টু, দেন ইউজ করা যাবে না। নর্মালি আমরা কম্পারিজনের মধ্যে দেন ইউজ করি, কিন্তু প্রিফারের মধ্যে দেন ইউজ করা যাবে না, এখানে টু দেওয়া লাগবে। আরো কিছু ল্যাটিন তোমার কি বলে, ল্যাটিন তোমার অ্যাডজেক্টিভ আছে, জুনিয়র টু, সিনিয়র টু, এরকম আছে না, ইন্টেরিয়র টু, এক্সটেরিয়র টু, লাইক, তার মধ্যে এখানে আরেকটা আছে প্রিফার এখানে ভার্ব হিসেবে ইউজ করছে, অ্যাডজেক্টিভ হিসেবে না, প্রিফারের সাথে তুমি টু ইউজ করতে পারবা। তাহলে আমরা দেখি তো, রহিম প্রিফার্ড টু রিড দেন, আবার এখানে দেন কেন দিছো, আচ্ছা থাকলো এখানে, রহিম প্রিফার্স টু রিড বাট নট টু, আননেসেসারি কোনো কিছু করছে, রহিম প্রিফার্ড রিডিং, এই যে দেখো প্রিফার্ড এর পরে কি করছে, এখানে ভার্ব প্লাস আইএনজি দিল, তাহলে টু এর পরে তোমার ভার্ব প্লাস আইএনজি দিল, দিস ইজ কল্ড প্যারালাল স্ট্রাকচার, PARALLEL
প্যারালালিজম বলে এটাকে, অথবা প্যারালাল স্ট্রাকচার, PARALLEL প্যারালাল স্ট্রাকচার, STRUCTURE, এটাকে প্যারালাল স্ট্রাকচার এটাও বলতে পারো তুমি চাইলে, মানে প্যারালালিজম এটাও বলতে পারো। সো রহিম প্রিফার্ড রিডিং টু রাইটিং, রহিম লেখার চেয়ে পড়াটা বেশি পছন্দ করে, প্রিফার টু। ঠিক আছে, আমি চায়ের থেকে কফি পছন্দ করি, এটা অনেক ভাবে করা যায়। আমি যদি বলি আই প্রিফার কফি টু টি, তার মানে কি আমি চায়ের থেকে কফি পছন্দ করি। এবার আমি যদি বলি আই প্রিফার টেকিং, দিলাম আই প্রিফার টেকিং CUFF, তারপর কি হবে, টু টেকিং হবে, কিন্তু আবার টু টেকিং টি। কেন, ওয়াই দিস ইজ কেন এরকম হয়েছে, একটু আগে বললাম প্যারালাল স্ট্রাকচার, প্যারালালিজম। প্রিফারের পরে তুমি যে ফরম্যাটে দিবা, টু এর পরে সেম ফরম্যাটে দিবা। এখন প্রশ্ন হচ্ছে, টু এর পরে কি আইএনজি বসে? ইয়েস, বসতেই পারে। টু হলো দুই প্রকার, একটা হচ্ছে প্রিপোজিশনাল টু, একটা হচ্ছে ইনফিনিটিভ টু। ইনফিনিটিভ টু এর পরে তোমার ভার্বের বেস ফর্ম বসে, আই ওয়ান্ট টু গো দেয়ার। এখানে টু এর পরে এখানে গো ছিল ইনফিনিটিভ, বাট দ্য টিম কেম হেয়ার উইথ এ ভিউ টু উইনিং দ্য গেম হবে। দ্য টিম কেম হেয়ার উইথ এ ভিউ টু উইনিং হলো, টু এর পরে এখানে ভার্ব প্লাস আইএনজি, তাহলে এখানে টুটা কি হবে, ইটস এ প্রিপোজিশনাল টু। সো টু দুই প্রকার, একটা হচ্ছে ইনফিনিটিভ টু, another one this is prepositional টু। hopefully got the point. Moving next, তাহলে এখানে অ্যান্সার কোনটা হলো, অ্যান্সার গোস ফর অপশন এ নাম্বারটা এখানে অ্যান্সার হইলো, বাকিগুলো এখানে অ্যান্সার হয় নাই। কোনো না কোনো ফরম্যাট আমি এগুলোতে কি করতে পারি, এলিমিনেট করতে পারি। সেম, আই প্রিফার, দেখো প্রিফারের পর এখানে ভার্ব প্লাস আইএনজি দিয়েছে, তাহলে টু এর পরে তোমার কি দেওয়া লাগবে, এখানে ভার্ব প্লাস, ইউ শুড গো ফর ভার্ব প্লাস আইএনজি। ওয়াকিং, ওয়াক দেওয়া যাবে না, ওয়াক দেওয়া যাচ্ছে না, হ্যাভিং ওয়াক দেওয়াই যায় না। প্যারালাল স্ট্রাকচার, সমান্তরাল কোনো কিছু একটু, রাইট। এনিওয়ে, অনেক সময় জিজ্ঞেস করে, কিন্তু এগুলো তো মুখস্থ করতেছো রাইট ফর্ম অফ ভার্বস এর কনটেক্সটে, কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে প্রায় যে এটা কি, এখানে ধরো আই প্রিফার সুইমিং, সুইমিং এর মধ্যে আন্ডারলাইন করে দিবে, জিজ্ঞেস করবে এটাকে জিরান না পার্টিসিপল, তখনই ঝামেলাটা হবে। রাইট ফর্ম অফ ভার্বস এগুলো সবাই পারবো, তো এই যে এখানে জিরান পার্টিসিপল দিলেই দেখো ঝামেলা হবে। এখন কোয়েশ্চেন হচ্ছে লজিকটা কি, কোন লজিকে আমি জিরান বলবো, পার্টিসিপল বলবো? আই প্রিফার হোয়াট, আমি কি পছন্দ করি। প্রিফার ভার্বটা দেখতে পাচ্ছি একটা ট্রানজিটিভ ভার্ব। হোয়াট ইজ ট্রানজিটিভ ভার্ব? যে ভার্বের একটা অবজেক্ট থাকে, আর অবজেক্ট পৃথিবীতে দুটো পার্টিসিপেট, একটা হচ্ছে নাউন, একটা হচ্ছে প্রোনাউন। সো আই প্রিফার হোয়াট, আই প্রিফার সুইমিং। প্রিফার ভার্বের একটা অবজেক্ট আছে, অবজেক্ট নাউন প্রোনাউন হয়, তো সুইমিং তো প্রোনাউন হওয়ার কোনো চান্স নাই, তাহলে সুইমিং ইট গোস ফর নাউন, তো নাউন হলে সুইমিংটা কি হবে, ইট গোস ফর জিরান্ট। যদি কখনো জিজ্ঞেস করে আই প্রিফার সুইমিং টু ওয়াকিং, এখানে সুইমিংটা কি হবে, ইটস জিরান্ট, ইটস নট এ পার্টিসিপল, ইটস নট এ প্রেজেন্ট পার্টিসিপল। hopefully got the point. And then টু এর পরে ওয়াকিংটা কি হবে, এটাও তোমার কি হবে, টু তো একটা প্রিপোজিশন, তো প্রিপোজিশনের পরে তো নাউন তো বসতেই পারে, দ্যাটস ইট, ওই সেন্সে এরকম হইলো। জেনারেল পাবলিক, আচ্ছা এটা ভালো একটা প্রশ্ন দিয়েছে, দ্য জেনারেল পাবলিক ড্যাশ a large number of computers now as the prices are decreasing, যেহেতু দামটা কমতেছে, প্রতির দিকে কমতেছে, তো এটা তাহলে প্রেডিকশন করতেছে মোটামুটি। ভবিষ্যতে কোনো প্রেডিকশন তুমি যখন ইউজ করো, তখন সেখানে কি করে, মাস্ট বি বাইং, কিনে থাকবে। তুমি প্রেডিকশন করতেছো, কিন্তু ইউ নেভার নো whether this will be true or not, এটা সত্যি হবে কি হবে না, ইউ নেভার নো, বাট তুমি প্রেডিকশন করতেছো। তাহলে এখানে ওরা কি বললো, অ্যাজ দ্য প্রাইসেস আর ডিক্রিজিং, যেহেতু প্রাইসটা কমতেছে, দ্য জেনারেল পাবলিক মাস্ট বি বাইং, কিনে থাকবে। ভবিষ্যতে কোনো ইভেন্ট বা কোনো ইনসিডেন্ট ঘটবে, সেটা প্রেডিক্ট করতেছো ফ্রম নাও হিয়ার, তুমি এখানে আছো, এন্ড ভবিষ্যতে কোনো ঘটনা ঘটবে প্রেডিক্ট করতেছো, ওই সেন্সে ইউ হ্যাভ টু ইউজ মাস্ট বি বাইং, মাস্ট বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটা সরাসরি স্ট্রাকচারই আছে। সো জেনারেল পাবলিক মাস্ট বি বাইং এ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও অ্যাজ দ্য প্রাইসেস আর ডিক্রিজিং, দ্যাটস ইট। এটা সরাসরি মুখস্থ রেখো যে মাস্ট বি বাইং, ভবিষ্যতে কোনো কিছু প্রেডিকশন করার ক্ষেত্রে এটা ইউজ করা যায়। আদারওয়াইজ অন্যগুলো মাস্ট বাই না, কিনি, মাস্ট বাই মানে কি, কিনবেই। তার মানে তুমি এখন থেকেই বলতেছো প্রেডিকশন, এটা প্রেডিকশন না, কিনবে মানে কি এটা হবেই, ইটস নট টাইপ অফ এ প্রেডিকশন। কিনবা মানে তুমি সরাসরি জেনারেলাইজ করে ফেলতেছো, ইউ গো ফর কনক্লুশন, সরাসরি তুমি কনক্লুশনে চলে গেছো, এখানে কোনো প্রেডিকশন টেনশন কোনো কিছু রাখো নাই। বাট মাস্ট বি বাইং, এখানে ইটস গো ইন ফিউচার একটা কন্ডিশন, ফিউচার একটা ইভেন্ট, ফিউচার একটা হ্যাপেনিং হবে, এবং সেটা তুমি প্রেডিকশন রাখতেছো এখানে। ওকে, মুভিং নেক্সট, এটা খুবই ইম্পর্টেন্ট। গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষা এখান থেকে একটা প্রশ্ন আসছিল, সেটা হচ্ছে তোমার নিড এবং ডেয়ার। এই যে এই দুইটা ভার্ব চাইলে তুমি কি দেখো, এখানে ওরা কি বলছে একটু পড়ে নিই, তারপর আমি আমার মতো করে বুঝাবো। নিড আর ডেয়ার যদি অক্সিলারি ভার্ব হিসেবে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ বাক্যে ব্যবহৃত হয়, তবে এরা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত হয়, তাই এদের পরে কোনো টু বসে না।
এবং এদের পূর্বে এগুলো কোনো কিছু বসে না, এদের সাথে ইয়েস যুক্ত হয় না, পাস্ট ফর্ম হয় না, এদের নেগেটিভ হচ্ছে নিড নট আর হচ্ছে ডেয়ার নট। ওকে, এখন আমি যদি বলি আই নিড নট গো দেয়ার, আই নিড নট গো দেয়ার, তাহলে এই যে নিড আর হচ্ছে ডেয়ার, আবার বলি নিড এবং ডেয়ার, এদের পরে তুমি যখন কোনো নট ইউজ করবা, এই ফরম্যাটটা, এই কনস্ট্রাকশনটা কার কনস্ট্রাকশন? এটা তোমার মোডালের কনস্ট্রাকশন এবং সেমি মোডাল। প্রথমত এগুলো কিসের কনস্ট্রাকশন? এগুলো হচ্ছে মোডালের কনস্ট্রাকশন। এখন প্রশ্ন হচ্ছে ওদেরকে সেমি মোডাল কেন বলে? মোডাল না হয় বুঝলাম, সাবজেক্ট চেঞ্জ হলে নিজেরা কখনো চেঞ্জ হয় না, আর মোডালের পরে এগুলো কেন মোডাল বলতেছে? কারণ তারপরে বেয়ার ইনফিনিটি বসতেছে। ওকে, ক্যান এর পরে আই ক্যান গো দেয়ার, আই মাস্ট গো দেয়ার, আই শুড গো দেয়ার, আই নিড নট গো দেয়ার, তারপর দে আর নট গো দেয়ার, তাহলে এগুলো কি মোডাল বলতেছে এগুলোকে? এখন প্রশ্ন হচ্ছে এগুলো সেমি মোডাল কেন বলে? বাই দা ওয়ে, এই যে ডেয়ার এবং নিড, এই যে ভার্বটা, এই ভার্বগুলো চাইলে তুমি আবার একটা বাক্যে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারো। তাহলে যে সকল ভার্ব মেইন ভার্ব হিসেবে ইউজ করা যায়, আবার মডাল অক্সিলারি হিসেবে ইউজ করা যায়, সেই ভার্বগুলোকে ইন গ্রামার বলা হয় মডাল, সেমি মডাল বলা হয়। আবার বলি, যে সকল ভার্ব তুমি একটা বাক্যে মেইন ভার্ব হিসেবে ইউজ করতে পারো, অক্সিলারি হিসেবেও ইউজ করতে পারো, সেই সকল ভার্বকে ইন গ্রামার সেমি মডাল বলা হয়। তাহলে সেমি মডাল মানে কি? সেমি মডেলের মধ্যে দুটা ভার্ব থাকবে, মডেলগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারে, অক্সিলারি হিসেবে কাজ করতে পারে, তার মধ্যে নিড এবং ডেয়ার হচ্ছে এগুলো আছে এখানে। ওকে, এটাকে সেমি মডাল বলা হয়। আরেকটা কথা, সেমি মডাল ভার্ব তুমি যখন ইউজ করবা, পরে একদম কি হবে, একদম ওরা কি বলছে এখানে দেখো, একদম এগুলোর পরে কি হবে, কোনো কিছু নিড নটের পরে বেস ফর্ম, বেস ফর্ম একদম বসবে, বেস ফর্ম। আরেকটা কথা এটা মনে রাখো যে হাউ ডেয়ার, এই বেস ফর্ম তখন রাগ প্রকাশের মধ্যে এটা ব্যবহার করা হয়। ওকে, আশা করি এগুলো বুঝতেই পারছো। এখন প্রশ্ন হচ্ছে মেইন ভার্ব কেমনে? ধরো হি নিডস, হি নিডস দ্য পেন, তার পেনটা দরকার, তারপর আই নিড দ্য পেন, আমার কলমটা দরকার, তারপরে হচ্ছে দে নিডেড, দে নিডেড দ্য পেন্স, তাদের কলমগুলো জানা দরকার। এখন তুমি যদি এগুলোকে নেগেটিভ করো, এগুলো কেমনে হবে নেগেটিভ করলে? এখানে ডাজ নট আসবে, এখানে ডু নট আসবে, এখানে ডিড নট আসবে। সেই কথাগুলো এখানে বলছে ডু ডাজ ডিড এগুলো আসে নট বসে, কিন্তু এগুলো কোথায় বসে? যখন এগুলা মেইন ভার্ব হিসেবে ইউজ হয়। এই বাক্যগুলোর মধ্যে কি নিড নিড কি, এগুলো হচ্ছে তোমার মেইন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। বাট যখন অক্সিলারি, গুড ফর অক্সিলারি, তখন এখানে কি বসবে? নট আসবে, নিড নট। এন্ড দেন যখন এখানে অক্সিলারি হবে, তখন কিন্তু আবার এগুলোর পরে অ্যাজ বাই যুক্ত হবে না। যেমন তখন হি নিডস নট হবে না, হি নিড নট হবে, শি নিড নট হবে, শি ডেয়ার নট হবে, অ্যাজ বাই এর যুক্ত হবে না, পাস্ট টেন্সও হবে না। আবার বলি, নিড এবং ডেয়ার ভার্বের পরে তুমি যখন নট ইউজ করবা, তখন এই নিড বা ডেয়ারের মধ্যে কোনো অ্যাস, ইএস, পাস্ট টেন্স কোনো কিছু ইউজ করা যাবে না। এন্ড নটের পরে তুমি যেটা ইউজ করবা, যে ভার্বের ফর্মটা, এটা হচ্ছে তোমার বেয়ার ইনফিনিটিভ, দ্যাটস ইট। ওকে, তারপরে দেখি আমরা এটা, দেয়ার আর প্ল্যান্টি অফ টমেটোস ইন দ্য ফ্রিজ, ইউ নিড নট বাই এনি, তোমার দরকার নাই, পড়ছিলাম একটু আগে, আই গেস। তারপরে দেখি, হাউ ডেয়ার ইউ টক টু মি লাইক দ্যাট, কি সাহস তোর এমন ভাবে কথা কইতেছিস আমার সাথে? এটা কি বল, কোথার মধ্যে ইউজ করে? একটা অ্যাঙ্গার, একটু আগে দেখলাম না, একটু আগে তো দেখলাম, এই যে হাউ ডিয়ার যখন বেস ফর্ম, তখন রাগ প্রকাশ করতে এটা ইউজ করে, তো এখানে দিছে ওরা এটা অ্যাঙ্গার, অ্যাংরি না অ্যাঙ্গার, পলাইটনেস না, গ্র্যাটিটিউড না, গ্রিটিং না। ভালো প্রশ্ন, মনে রেখো, এটা পরীক্ষা আসার সম্ভাবনা আছে। তারপরে দেখি আমরা, কোন সাহসে তুমি আইন বা নিয়ম ভঙ্গ করো, বাংলা অনুবাদ দিছে এটা, তো হাউ ডেয়ার ইউ, এখানে ডেয়ারই হবে, এখানে হাউ ডেয়ার ইউ ব্রেক দ্য রুলস। ঠিক আছে, এখানে কোন সাহসে তুমি এইসব নিয়ম টিয়ম ব্রেক করো, এটা বলছে এখানে এটা। ওকে, তারপরে আমরা শুড, একটু পরে আমরা শুড দেখবো, শুড। ওকে, তো চলো দেখি আমরা পরেরটা হচ্ছে শুড। শুডের ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, অনেক ভার্সেটাইল হয়, অনেক বেশি ডিফারেন্ট ডিফারেন্ট প্লেস গুলোতে এটা ইউজ হয়। প্রথমত আমরা একটু দেখি, সবগুলো একটু পড়ি, অ্যাটলিস্ট পড়তে যাই সবগুলোতে। এক নাম্বার কি বলছে দেখো, কারো কোনো কিছু করা উচিত, এটা তো খুব কমন জিনিস, উচিত করা অর্থে শুড বা ওট টু ইউজ করা লাগে। ঠিক আছে, ওট নট, আচ্ছা নেগেটিভ যদি করতে হয়, শুড নট, ওট নট যদি করতে হয়, উচিত নয়, আচ্ছা উচিত বা উচিত নয় হলে এটা হবে আর কি। ইউ শুড অ্যাকসেপ্ট দিস জব টু কাট ইউর টিথ অন, আচ্ছা অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি করে নেওয়া উচিত। ইউ শুড অ্যাকসেপ্ট দি জব টু কাট ইউর টিথ অন, আচ্ছা একটা ফ্রেজ একটা, তো কাট ইউর টিথ অন মানে কি? একটা ফ্রেজ, অভিজ্ঞতা লাভের জন্য তোমার চাকরিটি নেওয়া উচিত। তাহলে ইউ শুড অ্যাকসেপ্ট দি জব, এই চাকরিটা নেওয়া উচিত, টু কাট ইউর টিথ অন, এটা একটা ফ্রেজ কিন্তু মনে রেখো। এটা বাংলা অর্থ কি? বাংলা অর্থ হচ্ছে তোমার অভিজ্ঞতা লাভের জন্য, টু কাট ইউর টিথ অন, এটা। আচ্ছা, তারপরে দেখি আমরা পরেরটা কি বলছে এখানে, কারো কিন্তু কিছু করা উচিত ছিল বা উচিত ছিল না পাস্ট টেন্সে, বা উচিত হয়নি, এই অর্থে
ought not to have বা should have not এগুলো ইউজ করা লাগে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার কাজটি করা উচিত ছিল পাস্ট টেন্সে, বুঝতেই পারছো, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, কাজটি করা উচিত, আর উচিত ছিল পাস্ট টেন্সে, ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক। ওকে, তারপরে ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার দেন ইউ উড নট হ্যাভ ফেল দ্য টেস্ট। আচ্ছা, এটা সিইউতে দেখা যাচ্ছে আসছে অনেক আগে। ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ডার, তোমার কঠোরভাবে পড়াশোনা করা উচিত ছিল, পড়ো নাই, তাহলে তুমি পরীক্ষায় ফেল করতে পারতা না। তো এটা একটা কজ একটা এফেক্ট ওই সেন্সে দিছে। তাহলে ইউ শুড নট হ্যাভ লাইক টু মি, তোমার আমার সাথে মিথ্যা বলা উচিত হয় নাই। নাও আই উইল নেভার বিলিভ ইউ এগেন, তারপর আমি তোমাদের কখনো আর বিশ্বাস করবো না। তারপর ইউ শুড নট হ্যাভ টোল্ড হার, তোমার তাকে বলা ঠিক হয় নাই, ইট ওয়াজ এ সিক্রেট, এটা উচিত ছিল, এটা ইট ওয়াজ এ সিক্রেট, সেটাকে একটা একটা গোপন গোপন কথা ছিল, এটা উচিত হয়নি আর কি। তো যাই হোক, তাহলে কোনো কিছু উচিত বা উচিত ছিল না তখন শুড হ্যাভ ইউজ করতে পারি, বা শুড হ্যাভ, রাইট, এগুলো আমরা ইউজ করতে পারি। আর উচিত ছিল সরাসরি এটা ought to ইউজ করতে পারি বা শুড ইউজ করতে পারি। এই সহজ, নতুন তেমন কিছুই না, পুরোনো জিনিসপত্র। তারপর সম্ভাবনা বুঝাইতে, এটা বেশি ইম্পর্টেন্ট, এটা যেন না ভুলো। সম্ভাবনা বুঝাইতে শুড ব্যবহৃত হয়, যেমন শুড ইউ এভার নিড এনিথিং প্লিজ ডোন্ট হেসিটেট টু কন্ট্যাক্ট মি। আচ্ছা, এখানে একটা কমা হবে, ফুল স্টপ না। তার মানে শুড, একটু ভালো করে বুঝো, শুড দিয়ে একটা সেন্টেন্স দুইভাবে শুরু হইতে পারে, শুড দিয়ে একটা সেন্টেন্স দুইভাবে শুরু হইতে পারে। একটা হচ্ছে শুড দিয়ে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হইতে পারে, এন্ড দেন আরেকটা অ্যাসার্টিভ সেন্টেন্সও শুড দিয়ে শুরু হইতে পারে। কিরকম? সে ফর এক্সাম্পল আমি একটা বাক্য বললাম যে আই শুড গো দেয়ার, আমার সেখানে যাওয়া উচিত, এটাকে আমি ইন্টারগেটিভ করবো, তাহলে ইন্টারগেটিভ করলে শুড আগে চলে আসবে, তাহলে শুড আই গো দেয়ার। তাহলে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স করি তাহলে শেষে আমার কি হবে? শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। আর তুমি যদি অ্যাসার্টিভ করো, বুঝতেই পারছো এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে না, এখানে ফুল স্টপ হবে, রাইট? ওকে, তাহলে আই শুড গো দেয়ার ইন্টারোগেটিভ করলে কি হবে? শুড আই গো দেয়ার, শেষে প্রশ্নবোধক হবে। বাট শুড দিয়ে যদি আরেকটা বাক্য শুরু হয় এবং বাক্যের শেষে যদি ফুল স্টপ হয়, দেখো ফুল স্টপ আছে এখানে, তাহলে মনে রাখবা সে শুড মানে কি? সে শুড মানে কিন্তু ইফ, সরাসরি শুড মানে হচ্ছে ইফ। তাহলে ইফ ইউ এভার নিড এনিথিং প্লিজ ডোন্ট হেজিটেট টু কন্ট্যাক্ট মি। আচ্ছা, তারপরে আবার এখানে শুড দিয়ে বাক্য শুরু হয়েছে, বাক্যের শেষে দেখো এখানে ফুল স্টপ আছে, তাহলে সে শুড মানে কি? সে শুড মানে হচ্ছে ইফ। তাহলে ইফ এনিওয়ান কল, ইফ এনিওয়ান তখন কলস হবে, ইফ এনিওয়ান কলস প্লিজ টেল দ্যাম আই এম বিজি, যদি কেউ আমাকে কেউ কল করে তাহলে বলবো যে আমি বিজি আছি, এরকম ব্যাপারটা। আশা করি বুঝছো এটা। এটা প্রবাবলি যে শুডের যে কনটেক্সটটা, এটা প্রবাবলি জিএসটি কোনো ভর্তি পরীক্ষায় একটা আসছিল একবার, এই শুডের ইয়াটা। শুডের ব্যাপারটা আবার ক্লিয়ার করি। শুড দিয়ে যদি বাক্য একটা শুরু হয়, এটা দুইভাবে শুরু হতে পারে, এটা ইন্টারোগেটিভ হতে পারে, এটা অ্যাসার্টিভ হতে পারে। তো ইন্টারোগেটিভ হলে বাক্যের শেষে কি হবে? কোয়েশ্চেন মার্ক হবে। আর যদি অ্যাসার্টিভ হয়, বাক্যের শেষে ফুল স্টপ হবে, এবং সে শুড মানে হচ্ছে ইফ, দ্যাটস ইট। মুভিং নেক্সট। তারপরে দেখো শুড এখানে কি বলছে? ইউ শুড নট ড্যাশ স্পোকেন সো হার্শলি। স্পোকেন যেহেতু আসছে তাহলে কি হবে? ইউ শুড নট হ্যাভ, তাই তো? তোমার এত রূঢ়ভাবে বলা উচিত হয় না, ইউ শুড নট হ্যাভ হ্যাড স্পোকেন, দরকার আছে এটা, তাহলে ইউ শুড নট হ্যাভ স্পোকেন সো হার্শলি, হ্যাভ হ্যাড দরকার নেই, আননেসেসারিলি এখানে ভার্বের পেঁচানোর কোনো দরকার নেই। ইউ শুড নট হ্যাভ এর কথা বলছে না এখানে, আগের দেখো এখানে কি বলছিল? হ্যাঁ, শুড নট হ্যাভ, তারপর সরাসরি ভার্বের ভিত্রি ফর্ম, শুড হ্যাভ ভিত্রি ফর্ম, ঠিক আছে? বা শুড নট হ্যাভ ভিত্রি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করবো। পাস্ট পার্টিসিপল ফর্ম কোথায় আছে? এখানে শুড নট হ্যাভ, এই যে পাস্ট পার্টিসিপল সরাসরি আছে, এক্সট্রা করে আবার এখানে হ্যাড দেওয়ার দরকার নেই, রিডান্ডেন্ট। ওকে, তারপরে দেখি বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম ইউ ড্যাশ দ্য টিচার্স পারমিশন। তো বাক্যের অর্থ কি বলছে এখানে? রুমে প্রবেশ করার পূর্বেই তোমার শিক্ষকের অনুমতি চাওয়া উচিত ছিল। তাহলে কি হবে? ইউ শুড হ্যাভ সট, দ্য টিচার্স পারমিশন। তাহলে বিফোর ইউ এন্টার দ্য ক্লাসরুম ইউ শুড হ্যাভ সট মানে চাওয়া বা খোঁজা, এরকম হইতে পারে। ইউ শুড হ্যাভ সট, শুড আছে, হ্যাভ আছে, এবং ভার্বের ভিত্রি ফর্ম আছে। সিকের পাস্ট টেন্স সিকের পাস্ট টেন্স কি হবে? সট। পাস্ট পার্টিসিপল কি হবে? সেটা হবে সট। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু ইডি ডি অথবা টি যুক্ত হয় নাই, তার মানে কি এগুলা ইডি টি হলে কি হলো? উইক ভার্ব ছিল, কিন্তু কিছু হয় নাই, তাহলে এগুলা কি? এগুলো কিন্তু স্ট্রং ভার্ব। পরীক্ষা এমনিও আসতে পারে নিচের কোনটা স্ট্রং ভার্ব, তাহলে সিকের যে কনজুগেশন আমি যেভাবে চেঞ্জ করলাম, তাহলে সেই কনটেক্সটে সেটা কিন্তু একটা স্ট্রং ভার্ব হবে। ওকে, মুভিং নেক্সট। My cousins didn't help when I was in deep trouble, but they should have. লাগবে, শুড হ্যাভ এর পর এখানে ভিত্রি হয়তো হয় নাই, শুড হ্যাভ লাগবে এখানে, শুড হ্যাভ
হেল্প আছে, এটাই ঠিকঠাকই আছে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার গোস ফর সি নাম্বার। বাট দে শুড হ্যাভ হেল্প মি দেন, তখন আমাকে হেল্প সাহায্য করা উচিত ছিল কিন্তু করে নাই, উচিত ছিল কিন্তু করে নাই, এই হচ্ছে কনটেক্সট। ঠিক আছে, চলো পরে কোয়েশ্চেন দেখি আমরা। ইউ ড্যাশ টু মি নাও আই উইল নেভার বিলিভ ইউ অ্যাগেন, তাহলে কি হবে? ইউ শুড নট হ্যাভ লাইড, তোমার আমার সাথে মিথ্যা বলা উচিত হয় নাই, নাও এখন আমি তোমাকে কখনোই বিশ্বাস করবো না, এটাই অ্যান্সার হবে সি নাম্বার। তারপরে লেস্ট, এগুলো আগেই লাইফে পড়ছে, এটা তারা বাংলা কি বলছে এখানে? পাঁচে কোনো কিছুর ঘটে, আচ্ছা এটা ইংলিশে বলতে পারো ফর ফিয়ার দ্যাট। ফর ফিয়ার দ্যাট কোনো কিছু আশঙ্কা প্রকাশ করার অর্থে তুমি লেস্ট ইউজ করতে পারো। তো এরা কি বলছে এখানে? লেস্ট সাবজেক্ট শুড ইউজ করতে হবে, বেস ফর্ম দেওয়া লাগবে, অথবা শুড বাদ দিয়ে শুধু বেস ফর্ম দিলেও প্রেজেন্ট সাবজাংটিভ ইউজ করতে হবে। আচ্ছা নট, বা নো নেভার এগুলো বসে না, এটা মনে রাখবো, এই কথাগুলো মনে রেখো। লেস্ট যুক্ত ক্লজে কোনো নো নেভার এগুলো বসবে না। লেস্ট মানে তোমার ফর ফিয়ার দ্যাট, নেগেটিভ সেন্স এখানেই ইন্ডিকেট করে, সো এখানে এক্সট্রা কিছু দরকার নাই। তারপর রহিম বিগেইন টু উইপ, রহিম কান্নাকাটি শুরু করলো, লেস্ট ফর ফিয়ার দ্যাট রহিমা শুড ফরগেট হিম। আচ্ছা পাচ্ছে মানে রহিমা তাকে ভুলে যাবে এই ভয়ে রহিম কাঁদতে লাগলো, মনে দেখো এটা ফর ফিয়ার দ্যাট, তুমি কিছু আশঙ্কা প্রকাশ করতে, তাহলে রহিমা শুড ফরগেট এরকম। মুভিং নেক্সট, ওয়াক ফাস্ট, খুব জাতীয় বাক্য মানে কমন বাক্য, লেস্ট ইউ শুড দেওয়া লাগবে এখানে, হি শুড দেওয়া লাগবে এখানে, হি শুড দেওয়া লাগবে, শুড আছে সরাসরি। তারপর দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, লেস্ট হি শুড ফল। ফল বলছে এখানে, পাস্ট টেন্স কি হবে এটার? ফল, ফল পাস্ট টেন্স, ফল প্রেজেন্ট টেন্স হচ্ছে ফল, পাস্ট টেন্স কি হবে? এ ভাল চেঞ্জ ই ডবল এল, ফল ফেল আর কি ফলেন, এফ এ ডবল এল এন। আমি কিন্তু কনজুগেশন গুলো আলোচনা করে ফেলতেছি কারণ এটা প্রায় লাগে। ফল ফেল ফলেন, এটাকে সে অনেক আবার প্যাচ লাগায় ফেলে ফিলের সাথে। ফিল মানে অনুভব করা, ফেল্ট, এফ ই এল টি ফেল্ট, তারপরে এফ ই এল টি ফেল্ট, ফিল ফেল্ট, এগুলো হচ্ছে অনুভব করা অর্থে আমরা এগুলা ইউজ করি, অনুভব করা। আর এই ফল মানে হচ্ছে পড়ে যাওয়া, পতিত হওয়া। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াক্স স্লোলি, ধীরে ধীরে হাঁটতেছে, লেস্ট ফর ফিয়ার দ্যাট হি শুড ফল, মানে এই আশঙ্কা, কি আশঙ্কা? কি পড়ে যাবে, এই কারণে স্লোলি হাঁটতেছে। তারপরে আমরা দেখি হি ডিসগাইজ মানে ছদ্মবেশে ধারণ করা, হিমসেলফ, লেস্ট হি শুড বি হবে না। তারপরে হি হি ওয়াজ ডিসগাইজড, লেস্ট হি শুড বি রিকগনাইজড। তারপর হি ডিসগাইজ, লেস্ট হি বি রিকগনাইজড না। তারপর হি ক্যান বি রিকগনাইজড না, অ্যান্সার হচ্ছে বি নাম্বার, হি ডিসগাইজড, লেস্ট হি শুড বি রিকগনাইজড। তাকে আশঙ্কাটা কি? আশঙ্কা তার কেউ যদি চিনা ফেলায়, এই কারণে হচ্ছে ছদ্মবেশ ধারণ করছিল, বাংলা অর্থটা হচ্ছে এরকম এটা। তারপরে দেখো হ্যাড বেটার, হ্যাড বেটার নিয়ে আগে আলোচনা করেছিল। হ্যাড বেটার কি অর্থে আসে? হ্যাড বেটার মোডাল ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, যদিও পাস্ট টেন্স, তবুও হ্যাড বেটার ভবিষ্যতের উপদেশ দেওয়া বুঝায়, উচিত অর্থে বসে। এবং সেটা কি কোথায়, সেটা একটু আমি হাইলাইট করে দেই যদি, সেটা হচ্ছে ভবিষ্যতের কনটেক্সটে। ভবিষ্যৎ কি বলছে এখানে? কি বলছে ওরা? ভবিষ্যতের কথা বলছে এখানে, রাইট? তো ভবিষ্যতের উপদেশ দেওয়া অর্থে, ভবিষ্যতের উপদেশ দেওয়া অর্থে তোমার হ্যাড ব্যাটারটা ইউজ করা হয়। হ্যাড ব্যাটার এবং শুড একই অর্থে ব্যবহৃত হয়। কি বলছে? হ্যাড ব্যাটার ইকুয়ালস টু শুড, আমি যদি এখানে শুড লিখে দেই, ইউজ করতে পারো এই অর্থে। এরপর এবং ভার্বের বেস ফর্ম হয়, এগুলো তুমি জানো। নেগেটিভটা এখানে ইম্পর্টেন্ট, নেগেটিভের পরে দেখাচ্ছি, আগে বাক্যটা একটু পড়ি। তাহলে ইউ হ্যাড ব্যাটার, তো হ্যাড ব্যাটারের পর আমরা কি বললাম? বেয়ার ইনফিনিটিভ, টেক ইট অর ইউ শুড টেক ইট, সেম অর্থ, সেম। এখন প্রশ্ন হচ্ছে নট যখন বসাবো তখন নটটা কোথায় বসাবো? চেক ইট আউট। এইখানে হ্যাড কিন্তু একটা অক্সিলারি না, হ্যাড বেটার পুরোটা মিলিয়ে একটা অক্সিলারি। আই রিপিট, ইউ হ্যাড বেটার টেক ইট, এই বাক্যটার কনটেক্সটে হ্যাড বেটার পুরোটা মিলিয়ে কিন্তু একটা অক্সিলারি, শুধু হ্যাড কিন্তু একটা অক্সিলারি না। শুধু হ্যাড যদি একটা অক্সিলারি হইতো তাহলে এখানে টেক দিলে হইতো না, টুক দেওয়া লাগতো, কারণ হ্যাডের সাথে তোমার ভি3 ফর্ম হইতো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টুক তো নাই এখানে, রাইট? সো হ্যাড বেটার পুরোটা মিলিয়ে একটা অক্সিলারি। এখন তুমি যখন কোন একটা বাক্যে অক্সিলারি পর তো নট বসাইতে হবে, যেমন আই হ্যাড গন দেয়ার, আই হ্যাড নট গন দেয়ার। কিন্তু এখানে হ্যাড শুধু অক্সিলারি না, হ্যাড বেটার পুরোটা মিলিয়ে একটা অক্সিলারি। তাহলে নটটা আমি কোন জায়গায় বসাবো? হ্যাড বেটার পুরোটার পরেই আমার নটটা বসাইতে হবে, এবং সেই কাজটা এখানে করছে। তাহলে হ্যাড বেটার নট। সেম গোস ফর উড রাদার। তাহলে বাক্যগুলো কেমনে হবে? নট নেগেটিভ যদি করি, আই হ্যাড বেটার গো দেয়ার। উড রাদার দিয়ে করলে কি হবে? আই উড রাদার গো দেয়ার। প্রিফারেন্স। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি বাক্যগুলোর মধ্যে আমি ইনসার্ট করব, কি ইনসার্ট করব? নট, নেগেটিভ নটটা ইনসার্ট করব। তো নটটা কোন জায়গায় করব? এইখানে, এইখানে,
নাকি এখানে নাকি এখানে, অবশ্যই 3 নাম্বার পজিশনে। তাহলে হ্যাড বেটার নট, তারপরে উড রাদার, এখানেও নট। এই হচ্ছে কনটেক্সট, ইম্পর্টেন্ট কিন্তু এটা সেন্টেন্স কারেকশনে আসে, নিচে কোনটা কারেক্ট দেখবা। নটের 4 জায়গায় পজিশন দিবে, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন, এটা একটা পজিশন। তো অ্যাকচুয়াল ব্যাপার না জানলে তুমি কিন্তু বসাতে পারবা যে কোনটা আসলে কারেক্ট, বা ট্র্যাক করতে পারবা যে কোনটা কারেক্ট এখানে। আবার একটু রিক্যাপ করি, হ্যাড ব্যাটার এবং উড রাদার পুরোটা মিলে একটা অক্সিলারি। তো এই কারণে পুরোটা যেহেতু অক্সিলারি, তাহলে হ্যাড ব্যাটার পুরোটার পরে নট বসাতে হবে, উড রাদার পুরোটার পরে নট বসাতে হবে। শুধু হ্যাডের পরে বসালে হবে না, শুধু উডের পরে বসালে হবে না। পয়েন্ট টু বি নোটেড। মুভিং নেক্সট। হ্যাড বেটার ইন এনি সেন্টেন্স এক্সপ্রেসেস কি করতে যায়, ফিউচারের কথা বলতেছে এখানে, তাই না? তাহলে ভবিষ্যতে কি বলছে এখানে, ভবিষ্যতের উপদেশ দেওয়া অর্থ বুঝাচ্ছে কিন্তু এখানে, ভবিষ্যতের উপদেশ। তাহলে ফিউচার এখানে আছে, ফিউচার এখানে আছে, অ্যাডভাইস ফর দ্য ফিউচার, রিকোয়েস্ট না উপদেশ, এই নাম্বার। মনে রেখো এটা, দেখো কোন একটা ভর্তি পরীক্ষা দেখা যাচ্ছে আসছে। তারপর হুইচ অ্যাটিটিউড হ্যাজ বিন এক্সপ্রেস ইন দ্য সেন্টেন্স, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং স্থানটি ত্যাগ করা উচিত। কি অর্থে এটা, অ্যাডভাইস, তোমার বরং স্থানটা উচিত মানে ত্যাগ করা উচিত। হ্যাড বেটার কি অর্থে বলে, হ্যাড বেটার ওরা কি বলছে এখানে, ভবিষ্যতের কোনো উপদেশ দেওয়া অর্থে। তাহলে ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, তোমার বরং স্থানটি ত্যাগ করা উচিত, অ্যাডভাইস সরাসরি। তারপরে ট্রাভেলার্স, হ্যাড বেটার গট হয় না, হ্যাড বেটার গেট, চান্সেস সি নাম্বারই হবে, অন্যগুলো এখানে কোনো টু থেকে আসবে নাই। ইন অর্ডার টু আর্থকুয়েক হ্যাজার্ড সিভিল ইঞ্জিনিয়ার্স হ্যাড বেটার, এটা আবার কি হবে, টেস্ট হবে, আগে দেখা যাচ্ছে এগুলো করছিলাম, টেস্টিং এগুলো হয় না। তারপর ইউ হ্যাড বেটার, ভালো প্রশ্ন, ইউ হ্যাড বেটার, তাহলে হ্যাড বেটার পরে আমার কি দেওয়া লাগবে, কি লাগবে, বেয়ার ইনফিনিটিভ, তাই তো? তাহলে টু তো দেওয়া যাবে না এখানে, এখানে টু দেওয়া যাবে না, এখানে টু দেওয়া যাবে না, বেয়ার ইনফিনিটিভ তাহলে পাস্ট পার্টিসিপল বা পাস্ট টেন্স কোথা থেকে আসে, সো এটাও হবে না, অ্যান্সার ডি নাম্বার হবে। ইউ হ্যাড বেটার হ্যাভ ইউর হেয়ার কাট, ভালো প্রশ্ন কিন্তু এটা, তোমার বরং চুল কাটানো উচিত, অ্যান্সার খুব ভালো একটা প্রশ্ন দিচ্ছে, এটা এটা ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং। ব্যাপারগুলো আশা করি বুঝছো, এটা হ্যাড বেটার। তাহলে আমি এলিমিনেট কিভাবে করলাম সেটা হচ্ছে এখন বড় কনটেক্সট, হ্যাড বেটারের পরে তুমি কি করতে পারবে না, কোনো টু ইউজ করতে পারবে না, দি পারবা না, এখানে পারবো না, তাহলে 3টা বাদ। তাহলে হ্যাড বেটার পর আবার কি দেওয়া লাগবে, বেয়ার ইনফিনিটিভ, তাই তো? তাহলে বেয়ার ইনফিনিটিভ, বেয়ার ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ ভার্বের বেস ফর্ম থাকবে কিন্তু টু থাকবে না, তাহলে এখানে তো আবার তাহলে হ্যাড কোথা থেকে আসবে, এটা বাদ, এখানে ডি নাম্বার হবে এখানে। ভালো প্রশ্ন, পরীক্ষা আসার মতো। নেক্সট আসে আমরা উড রাদার। উড রাদার দেখে উডকে উইলে পাস্ট টেন্স অনেকে মনে হয়, পাস্ট মনে হলেও এটি মূলত বর্তমান বা ভবিষ্যতের কোন কিছু পছন্দ করা, প্রাধান্য দেওয়া, প্রিফারেন্স। কি বললো, প্রিফারেন্সের মধ্যে আমরা এগুলা দিই। তাহলে উড রাদারের পরে কি বসে, ভার্বের বেস ফর্ম বসে এখানে, বেস ফর্ম। আচ্ছা, তাহলে মাসুদ উড রাদার গো টু ক্লাস টুমরো দেন টুডে, তার মানে প্রিফারেন্স বুঝেছে আজকে ক্লাসে যাওয়ার চেয়ে তার আগামীকাল ক্লাসে যাওয়া উচিত, ওই অর্থে বলছে এখানে, ভবিষ্যতের কোনো কিছু পছন্দ এরকম বুঝাচ্ছে। তারপর 2 নাম্বার কি বলছে, সেন্টেন্সটি অতীত ধারণা প্রকাশ করলে উড রাদারের পরে হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়, এটা মনে রাখবা। তাহলে হ্যাড রাদার কি 3টা কনটেক্সটে দেখা যাচ্ছে ইউজ করতে পারে, এটা বর্তমান ভবিষ্যতে করা যাবে, আবার এটা অতীতেও করা যাবে। বর্তমান বা ভবিষ্যতে করতে হলে সেটা কি লাগবে, জাস্ট বেস ফর্ম, মানে বেস ফর্ম না, মানে তোমার কি বলে মডাল, কি বলে, ভার্ব টু প্লাস ভার্ব, টু প্লাস টুটা থাকবে না, বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো। আর যদি এখানে তোমার অতীতের কোনো ধারণা প্রকাশ করে, তাহলে কি করতে হবে, তোমার এরপরে হ্যাভ দেওয়া লাগবে, আর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে মাসুদ উড রাদার হ্যাভ গন, তাহলে হ্যাভের পরে দেখো ভার্বের ভিটি ফর্ম দিছে, টু ক্লাস ইয়েস্টারডে দেন টুডে, ইম্পর্টেন্ট কিন্তু এটা, এখানে যত কিছু শিখো তার মধ্যে এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, যে উড রাদার দিয়ে তুমি যেটা পাস্ট টেন্স কে করলো, অতীতের ধারণাকে এক্সপ্রেস করলো, তাহলে উড রাদার হ্যাভ প্লাস ভার্বের ভিতরি ফর্ম, ইম্পর্টেন্ট এটা কিন্তু, এইগুলো হচ্ছে। তারপরে দেখো উড রেদার দ্যাট, আগেটা ছিল উড রেদার, এখানে আবার দ্যাট ইউজ করতে হবে। চলো দেখি আমরা, উড রেদার দ্যাট যখন দুটি সাবজেক্টের সাথে ব্যবহৃত হয়, বর্তমান ধারণা প্রকাশ করে, তারপর ভার্বের বেস ফর্ম হয়, অথবা ভার্বের পাস্ট দুটি ইউজ হইতে পারে, বেস ফর্ম হইতে পারে, পাস্ট ফর্ম ইউজ হইতে পারে। আবার কি বলছে এখানে, যদি সেন্টেন্সটি বর্তমান ধারণা প্রকাশ করে, এর অর্থে কন্ট্রারি টু ফ্যাক্ট না হয়, অথবা রিয়েল হয়, রিয়েল হইলে উড রাদার দ্যাটের পরে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট সাবজাংটিভ ব্যবহৃত হয়, রিয়েল হইলে। আর আনরিয়েল হইলে কি হবে, আবার বলি, তো যদি রিয়েল হয় তাহলে রিয়েল হইলে কি হবে, বেস ফর্ম হবে, আর আনরিয়েল কি হলে পাস্ট। আই উড রেদার দ্যাট ইউ কল মি টুমরো, আচ্ছা, তারপরে উই উড রেদার দ্যাট হি টেক দিস ফুড, এটা কিন্তু কি, এটা রিয়েল হয়, তবে উড রেদারের পরে বাক্যের কি হবে, বেস ফর্ম ইউজ করতে হবে, এটা রিয়েল
হবে। আই উড রাদার দ্যাট ইউ কল মি টুমোরো, আমি প্রত্যাশা করতেছি বা আশা করতেছি তুমি আগামীকাল আমাকে ফোন করবো। তার মানে রিয়েলি ভাবতেছি আর কি, এটা এটা অবাস্তব কোনো কিছু না, বাস্তব, এবং দিস ইজ পসিবল অ্যান্ড ইট মে বি প্রবাবল, সম্ভাব্য হইতে পারে, পসিবল হইতে পারে, দুটি হতে পারে। সাম সর্ট অফ পসিবিলিটি অ্যান্ড অলসো অ্যাজ ওয়েল অ্যাজ প্রবাবিলিটি, দুটি আছে এখানে। এটা দেন উই উড রাদার দ্যাট হি টেক দিস ফুড, এটাও আমি আশা করতেছি সে খাবারটা খাবে বা সে খাবারটা সে নিবে। আমি একটা গিফট করে বাসা থেকে রান্না করে খাবার আনতেছি, সেটা নিবে। ওই আনরিয়েল কোনো কিছু না, সম্ভাবনাও আছে, আবার ভবিষ্যতের সম্ভাবনাও আছে, আবার সম্ভাব্যতাও সেটাও আছে, দুইটাই আছে এখানে। ওকে ফাইন। আবার কি বলছে এখানে, সেন্টেন্সটি যদি বর্তমান ধারণা প্রকাশ না করে, এর অর্থ যদি কন্ট্রারি টু ফ্যাক্ট, আনরিয়েল হয়, তবে উড রাদার দ্যাট এর পরে কি হবে, ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হবে। এক্সাম্পল দেখো, জেন উড রাদার দ্যাট ইট ওয়্যার উইন্টার, এই যে আই উইশ আই ওয়্যার এ কিং, আনরিয়াল কোনো কিছু কন্ডিশন হলে তখন সেটা কি হবে, অবাস্তব। অবাস্তব করলো এখানে, এটা আর উইন্টার না, তার মানে ইট ইজ নট উইন্টার নাও, এটা এখন উইন্টার না। তারপর হ্যান্ড ইউ উড রাদার দ্যাট হিজ ফ্রেন্ড ওয়ার্ক ইন দ্য সেম অফিস অ্যাজ হি ডাজ, তার মানে হিজ ফ্রেন্ড ডাজ নট ওয়ার্ক ইন দ্য সেম অফিস, মানে এখন করতেছে না। তার মানে বাস্তবতার সম্পর্ক যদি থাকে তাহলে প্রেজেন্ট টেন্সে দিব আমি বেস ফর্মে, আর যদি বাস্তবতার সম্পর্ক না থাকে, অবাস্তব কোনো কিছু থাকে, তাহলে সেটা পাস্ট টেন্স ইউজ করবো উড রাদার দ্যাট এর পরে। খুবই সহজ কথাবার্তা বললাম, খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখো, প্রায় দেখা যায় এটা পরীক্ষা চলে আসে, ইম্পর্টেন্ট। তারপরে আমরা দেখি আবার উড রাদার দ্যাট কি দিয়েছে, 3 নম্বরে কি বলছে, এটা যদি সেন্টেন্সটি অতীত ধারণা প্রকাশ না করে অতীত সময়, ইয়েস্টারডে, এগো, ব্লা 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 এগুলো উল্লেখ থাকে, তখন কন্ট্রারি টু ফ্যাক্ট দ্যাট উড রাদার দ্যাট এর পরে কি হবে, ভার্বের পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে। ও জিম উড রাদার দ্যাট জিল হ্যাড গন টু ক্লাস ইয়েস্টারডে, এটাও হইতে পারে। অতীত ধারণা প্রকাশ করে অতীত সময়কে, সময় যদি উল্লেখ করা থাকে, তাহলে কন্ট্রারি টু ফ্যাক্ট দ্যাট, এটা কিন্তু রিয়েল, এটা কিন্তু কি অতীতের রিয়েল। নর্মালি কি অতীত তো আনরিয়েল তো ঘটতে পারে, আনরিয়েল হইলে তো এরকমই হয়, তাই না? আনরিয়েল হলে আগেরটা কি বলছিলাম, আনরিয়েল হলে এখানে ভার্বের ভিত্তি ফর্ম হিসেবে আনরিয়েল। আবার অতীতের আনরিয়েল হইতে পারে, তো আনরিয়েল যদি হবে সময়গুলো উল্লেখ থাকে, সেখানে কি হবে, পাস্ট পারফেক্ট ফর্ম ইউজ করতে পারবো। ঠিক আছে, জিম উড রাদার দ্যাট জিল হ্যাড গন টু দ্য ক্লাস ইয়েস্টারডে। আবার কি বলছে, উড রাদারের পরে যদি দ্যাট উল্লেখ না থাকে, যদি দ্যাটটা উল্লেখ না থাকে, অনেক সময় দ্যাট উল্লেখ থাকবে না, না থাকলে কি করবে, তোমার নাউন প্রোনাউন থাকে, তাহলে উড রাদারের দ্যাটের নিয়ম প্রযোজ্য হবে, সেম হবে। তাহলে আই উড রাদার দ্যাট, দ্যাটটা এখানে তাহলে কি আছে, এখানে হিডেন আছে। আই উড রাদার দ্যাট ইউ মেড ডিনার নাও, এখন এখন ডিনার বানাচ্ছ, ঠিক আছে, উড রাদার দ্যাটের যে নিয়ম সেটা এখানে কার্যকর হইল। আই উড রাদার দ্যাট ইউ মেড ডিনার নাও, তাহলে পাস্ট টেন্সে কেন দিল, আনরিয়েল, মানে আমি এখন ভাবতেছি তুমি হয়তো ডিনার বানাও, কিন্তু আসলে তুমি করতেছো না, নট লাইক দ্যাট, করতেছো না। যদি হইতো তাহলে প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারতাম, যদি করতে আর কি, এটা রিয়েলি যদি করতাম। আই উড রেদার ডাই, সরাসরি, তাহলে উড রেদার ডাই যেহেতু আছে, তাহলে প্রিফারেন্সের কথা বলছে, তাহলে প্রিফারেন্স বললে এখানে দেন বেগ হবে, তুলনা কনটেক্সট আসবে, এই দেনের বানান ভুল আছে এখানে, এটা তো হয় না। আই উড রেদার ডাই দেন বেগ। সেম, আই উড রেদার ড্যাশ কফি দেন টি, তাহলে উড রেদার পরে কি লাগবে, ভার্বের টু প্লাস ভার্ব, আই মিন ইনফিনিটিভ ফর্ম, বেয়ার ইনফিনিটিভ হবে, অন্যগুলো একটা এখানে বেয়ার ইনফিনিটিভ করা যায় না, তাহলে অ্যান্সার বি নাম্বার হবে, হ্যাভ। দ্য বয় ফ্রম দ্য ভিলেজ সেড, এটা আগে হয়েছে, আই উড রেদার সব আগে হয়েছিল এগুলো। স্টুডেন্ট শুড টেল হিজ হল প্রভোস্ট ইফ, বলতো কি হবে, বলতো কি হবে, উড রেদার তো লাগবে না, তাহলে উড রেদার লাগবে, তাহলে নটটা কই লাগবে, উড রেদারের পরে নট লাগবে, কোথায় আছে, তাহলে হি উড রেদার নট, অ্যান্সার এ নাম্বার হবে। তাহলে হি উড রেদার নট, ইফ হি উড রেদার নট লিভ উইথ হিজ রুমমেট নেক্সট ইয়ার, এগুলোকে বলা হয় কন্ট্রাকশন। এই যে শর্ট ফর্ম যে দিছে হিয়ের পরে, দেখো হিয়ের পরে যে ডি দিছে, এটাকে বলে কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে কি, কন্ট্রাকশন বলে ইংলিশ গ্রামার, এটা CONTRACTION, কন্ট্রাকশন। কন্ট্রাকশন মানে হচ্ছে শর্ট ফর্ম। আমরা ট্যাগ কোশ্চেনের মধ্যে আজকে দেখবো, এই পার্টের মধ্যে আছে শর্ট ফর্ম, এই শর্ট ফর্মের মধ্যে আমরা ডিসকাস করি। এটা অনেকগুলো হইতে পারে, এটা তোমার হি কুড হইতে পারে, এটা উড হইতে পারে, এটা শুড হইতে পারে, ইভেন এটা হ্যাডও হইতে পারে। তো বুঝবো কেমনে, পরের ভার্বটা দেখা, তুমি কুড উড বা শুডের পরে তোমার কি লাগবে, প্রেজেন্ট ফর্ম, আর হেডের পরে তোমার কি লাগবে, ভার্বের V3 ফর্ম। এই হচ্ছে পুরো কনটেক্সট। আমি যদি এটা হ্যাড বলতাম, তাহলে হ্যাড পরে ভার্বের V3 ফর্ম ইউজ করতে পারতাম, আর কুড কুড এগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করবো এটা। এনিওয়ে, তাহলে দেখি এখানে কি আছে, হ্যাড পুরোটা আছে, নট আছে, নটের পর আবার এখানে দেখো ভার্বের কি আছে, এখানে বেস ফর্ম দেওয়া আছে। সো অ্যান্সার এই নাম্বারটি হবে, অন্যগুলো হওয়ার কোনো চান্স নাই। তারপরে আবার কি বলছে এখানে, উড রাদার
আচ্ছা, উড রাদার হচ্ছে প্রিফারের মধ্যে পার্থক্যটা কি? এটা খুব ভালো একটা প্রশ্ন, এটা প্রায় অনেকে জিজ্ঞেস করে যে কখন কোনটা ইউজ করবো, উড রাদার কই বসাবো। উড রাদারের পরে ভার্বের বেস ফর্ম হয়, এরপর দুটি বিষয় যুক্ত থাকলে মাঝখানে দেন ব্যবহৃত হয়, অন্যদিকে প্রিফারের সম্পর্ক টু এর সাথে। তাহলে উড রাদারের সম্পর্ক কার সাথে? দেনের সাথে। আর প্রিফারের সম্পর্ক কার সাথে? টু এর সাথে। এই হচ্ছে পুরো কনটেক্সট। আই উড রাদার ড্রিঙ্ক ওয়াটার দেন প্রিফার টু। তাহলে প্রিফার টু ড্রিঙ্কের পরে ওয়াটার আছে, টু এর পরে অরেঞ্জেস। ওকে, কম্পারিজন সেম ভার্সেস সেম। তারপরে ইউজ টু, এটা বেশ ইম্পর্টেন্ট। ইউজ টু প্রায় দেখা যাচ্ছে, শুধু ইউজ টু হইতে পারে, অথবা বি বি হইতে পারে, অথবা গেটও দেওয়া যেতে পারে। গেট ইউজ টু বা বি ইউজ টু। শুধু ইউজ টু কি? অতীতে নিয়মিত কোনো কাজ করা হইতো, কিন্তু বর্তমানে তার করা হয় না। বাংলাগুলো খেয়াল করো, কারণ প্রায় অনুবাদে আসে এগুলো। তাহলে সেটা ইউজ টু। আই ইউজ টু লিভ অ্যালোন, তার মানে কি আই লিভড অ্যালোন ইন দ্য পাস্ট বাট নো লঙ্গার লিভ অ্যালোন। এখন আমি একাকী বাস করি না, আমার সাথে অন্য কেউ আছে। এবার বি ইউজ টু যখন হবে, তখন সেটা ডুইং হবে, ভার্ব প্লাস আইএনজি হবে। কোনো কাজ করে অভ্যস্ত, বর্তমানে যা করা তার কাছে অদ্ভুত বা কঠিন বা নতুন কিছু নয়। যেমন আই এম ইউজ টু লিভিং অ্যালোন, মানে আই লিভ অ্যালোন অ্যান্ড আই এম হ্যাবিচুয়েটেড টু ইট। আই লিভ অ্যালোন অ্যান্ড ডু নট ফাইন্ড ইট অ্যাট স্ট্রেঞ্জ অর ডিফিকাল্ট টু ফাইন্ড নিউ। আচ্ছা, বাট আই হ্যাভ বিন লিভিং অ্যালোন ফর দ্য সাম টাইম। আচ্ছা, মানে এটা হচ্ছে পুরো ব্যাপারটা হচ্ছে, শুধু বি ইউজ টুর পরে কি হবে? শুধু শুধু ইউজ টুর পরে কি হবে? বেস ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম হবে। আর আগে যদি একটা বি ভার্ব থাকে অথবা গেট থাকে, তখন তারপর কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। তো এটা কখন হয়? যেমন আই ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। অতীতকালের কোন একটা নিয়মিত অভ্যাস, অতীতকালের কোন একটা নিয়মিত অভ্যাস। আর উপরটা কি? উপরেরটা একটা অভ্যাস, এটাও একটা অভ্যাস। কাজ কাজ করে তুমি সেটা এখনকার নাই। আর গেট অথবা বি ইউজ টু তুমি যখন দিবে, অতীতকালের একটা অভ্যাস, সেটা এখনো চলতেছে। এই হচ্ছে পুরো কনটেক্সট। আবার বলি, শুধু ইউজ টু কথা ইউজ করো, ওটা অতীতকালের একটা অভ্যাস, ক্লোজড। বর্তমানে এটা নাই, এটা কন্টিনিউশন এখন নাই। বাট অতীতকালের একটা নিয়মিত একটা অভ্যাস ছিল, যেটা আগে করতাম, এখনো করতেছি, তখন সেটা তুমি কি করতে পারো? বি ইউজ করতে পারো, অথবা গেট ইউজ করতে পারো। তাহলে আই ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড, এটা অতীতকালের একটা কাজ, আগে করতাম, এখনো করতেছি, এখন এটা সেটা কন্টিনিউশন হচ্ছে। তাহলে আই ওয়াজ ইউজ টু সুইমিং ইন দ্য পন্ড। অ্যান্ড দেন যদি বলতো আই ইউজ টু সুইম ইন দ্য পন্ড, এটা অতীতে কাজ করতাম, এখন আর এটা করি না। দ্যাটস ইট। খুব ইম্পর্টেন্ট, মনে রাখো, এটা অনুবাদের মধ্যে প্রায় আসে। ওকে, ঠিক আছে, তাহলে চলো তারপরে আমরা ইউজ টু ব্যাপারটা দেখি। একটু আগেই বলেছিলাম, ইউজ টু অতীতে কোনো কাজ করতো, অবস্থা ছিল, কিন্তু এখন আর করে না, সেটা ইউজ টু বেস ফর্ম হয়। আবার অভ্যস্ত বুঝলে, তাহলে অতীতেও ছিল, এখনো আছে, সেখানে তোমার বি বা গেট ইউজ করবা, আইএনজি যুক্ত করবা। দ্যাটস ইট। 10 বছর বয়সে আমি খুব টিভি দেখতাম, তাহলে আই ইউজ টু ওয়াচ টিভি এ লট when I was 10। যখন বয়স 10 বছর ছিল তখন এটা করতাম, এখন আর করিনি। বাট আমি মোটরসাইকেল চালাতে অভ্যস্ত হয়ে পড়েছি, তার মানে এখনো চালাই। আগেও করতাম, এখনো করতেছি। তাহলে আই অ্যাম গেট, অথবা আই অ্যাম অথবা গেট দিতে পারো, ইউজ টু পারো, ভার্ব প্লাস আইএনজি। ড্রাইভিং এ মোটর বাইক। আশা করি ব্যাপারগুলো বুঝতেছো, শুধু ইউজ টু ব্যাপারটা আর গেট বা বি ইউজ টু ব্যাপারটা। আবার একটু রিপিট করে দেই, শুধু ইউজ টু কথা ইউজ করবো, শুধু ইউজ টু ইউজ করবো আমি, অতীতকালে কাজটা করতাম, নিয়মিত একটা অভ্যাস ছিল, এটা এখন করি না। আর গেট বা বি কোথায় হবে? অতীতকালে সেটা, এটাও অভ্যাস নিয়মিতই ছিল, অতীতকালেও করতাম রেগুলারলি, এখন এটা করি, এখন এটা কন্টিনিউশন হচ্ছে, তখন তোমার গেট বা বি ইউজ করতে হবে। দ্যাটস ইট। আই অ্যাম ইউজ টু, এম আছে যেহেতু, তাহলে আই এম ইউজ টু সুইমিং হবে এটাতে। আই এম ইউজ টু সুইমিং সিন্স আই ওয়াজ 6। 6 বছর বয়স থেকে আমি সাঁতারে অভ্যস্ত, সেটা এখনো আছে। একবার তো সাঁতার শিখছিলাম, তাই বয়স থেকে, ওই সময় থেকেই অভ্যস্ত, এখনো আছে সেটা। হি ইজ ইউজ টু কি হবে? হি ইজ যেহেতু আছে এখানে, তাহলে ভার্ব প্লাস আইএনজি লাগবে। হি ইজ ইউজ টু ওয়ার্কিং। হি উইল সুন গেট ইউজ টু। এখানে কি ছিল? বি ভার্ব ইউজ টু আছে, এখানে গেট ইউজ টু, সব আইএনজি হবে এখানে। তুমি শীঘ্রই এমন পরিবেশে কাজ করতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে ইউ উইল ভবিষ্যতের কথা বলতেছে এটা। তারপর আই এম নট ইউজ টু, বুঝতেই পারছো এখানে আছে আই এম নট, আইএনজি হবে। গট ইউজ টু, সেখানেও আইএনজি হবে। তাহলে কোথায় আছে আইএনজি? সেটা সরাসরি এখানে এটা হবে। মোস্ট বাংলাদেশিজ ড্যাশ এভরি ডে, প্রত্যেক দিন খেতে অভ্যস্ত। এটা আগেও ছিল, তো এখনো তো আছে, তাই না? তাহলে আর ইউজ টু ইটিং, আর ইউজ টুর সাথে ইট ইউজ করা যাবে না, ইউজ টু পরে ইট করছে না, ইউজড লাগতো হয় না এগুলো। ঠিক আছে, ওকে, আশা করি এগুলো বুঝতেছো। তারপর ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজড, গেট আছে, ইউজড আছে, টু লাগবে, টু আছে, টু আছে। তারপর টু এর পরে কি লাগবে? ভার্ব প্লাস আইএনজি লাগবে। টু এর পরে ভার্ব প্লাস আইএনজি কোথায় আছে? ডি নাম্বারে আছে, অন্যগুলো তো এখানে নাই। এখানে নাই, এখানে তো নাই, তাহলে এটা হবে। ইট ইজ ডিফিকাল্ট টু গেট ইউজ টু স্লিপিং আউটডোরস আফটার হ্যাভিং এ কমফোর্টেবল বেড টু লাই অন। আচ্ছা, পিপল ড্যাশ এরোপ্লেনস নাও এ ডেজ,
আজকাল উড়োজাহাজ দেখতে লোকজন অভ্যস্ত হয়ে পড়েছে, তার মানে এটা আগেও তো ছিল না, এখনো তো আছে। তাহলে পিপল ইউজ টু সি, অভ্যস্ত হয়ে পড়েছে নাও এডেজ আজকালকে। পিপল ওয়ার ইউজ টু সিং, নাকি পিপল ইউজ টু সিং, ইউজ টু ভাবে ইউজ করা যেন বাদ দেওয়া ট্রাই করি দেখি তো। আর ইউজ টু সিং, শুধু সিং তো হয় না এখানে, তাহলে আর আর ইউজ টু সিং আছে এখানে, ওয়ার ইউজ টু সিং আছে, আর ইউজ টু সি কোনটা হবে এখানে তাহলে? পিপল ড্যাশ এরোপ্লেন নাও এডেজ আজকাল, আজকালকে তার মানে আগে তো ছিল অভ্যাসটা, আজকালকে কি বলছে দেখো, আজকাল উড়োজাহাজ দিকে লোকজন অভ্যস্ত হয়ে পড়েছে। অভ্যস্ত হয়ে যেতে বসে তাহলে তো আগে তো ছিল, আগে নাহলে তো অভ্যস্ত হওয়ার কথাটা আসতো না এখানে। একদিনে তো আর অভ্যস্ত হয় না, কোনো কিছু কাজ করতেছো তুমি অভ্যাস হয়ে গেছে, তার মানে আগেও ছিল এখন করতেছো লাইক। তাহলে কি হবে, পিপল আর ইউজ টু সিং, পিপল আর ইউজ টু সিং নাও এডেজ এর কথা যেহেতু আসছে, তাহলে এখানে আমি প্রেজেন্ট টেন্সের কনটেক্সটেই যাব, এখানে ওয়ার কনটেক্সট আমি যাব না। আর ইউজ টু সি তো বর্তমানে নাই, মানে ইউজ টু থাকলে তো বর্তমানে থাকার কথা না, কিন্তু বর্তমানের কথা বলছে এখানে, এখানে এটা বাদ দিয়ে দিছে, এই নাম্বারটা বাদ দিয়ে দিলাম। ভেরি ফিউ অফ আস ড্যাশ লং ডিস্টেন্সেস, আচ্ছা আমাদের মধ্যে খুব কম লোকই দীর্ঘ পথ হাঁটতে অভ্যস্ত। বাংলা বলে দিচ্ছি, বাংলাগুলো দেখেও, বাংলাগুলো খেয়াল খেয়াল করো। তাহলে ভেরি ফিউ অফ আস অতীতকালের একটা অভ্যাস, এটা এখনো এখনো কথা বলতেছে, এটা জেনারেলাইজ করে বাংলাটা পড়েই তো বুঝা যাচ্ছে এখনো তো আসতেছে এটা, তার মানে কি কন্টিনিউশন এখনো চলতেছে, তার মানে ইউজ টু ওয়াক এটা ইউজ করা যাবে না, এটা তো করাই যাচ্ছে না, তাহলে আর ইউজ টু ওয়াকিং এটাই এখনো আছে, চলতেছে। ইন জেনারেল এটা ওরকমই বুঝাচ্ছে, কোনো কিছু হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে, কেউ কোনো কিছু করতে যাচ্ছে বুঝাতে বি গোয়িং টু ইউজ করা হয়। দেখো ইউ আর গোয়িং টু ফেল ইফ ইউ আর নট কেয়ারফুল, কেয়ারফুল না হলে ফেল করবা। হি ইজ গোয়িং টু রিজাইন, সে করতে যাচ্ছে আর কি, এটা এর জানি আমরা, নতুন কিছু না, খুব কঠিন কিছু না। তারপর দেখি লুক অ্যাট দোজ ব্ল্যাক ক্লাউডস, ইট ইজ গোয়িং টু রেইন, বৃষ্টি হতে যাচ্ছে আর কি, সম্ভবত প্রবাবিলিটি বোঝাচ্ছে এটাকে। তাহলে বি গোয়িং টু এখানে কি প্রবাবিলিটি, প্রবাবিলিটি বোঝাচ্ছে এখানে। কোনো কিছু কারোর সাথে কথা বুঝাতে বি সাপোজ টু, এটা ভালো, এটা একটা ইম্পর্টেন্ট, বি সাপোজ টু, যেমন হি ইজ সাপোজ টু কাম অথবা বি হিয়ার নাও, তার এখন এখানে আসার কথা আছে, সাপোজ টু, আই এম সাপোজ টু গো দেয়ার, আমার সেখানে যাওয়ার কথা, ঠিক আছে কথা, কিন্তু যাচ্ছি না, কিন্তু বা যাচ্ছি কিনা সেটা তো না, মানে এটা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করা ছিল, যাওয়ার কথা আর কি, এরকম কিছু একটা। তাহলে আই ওয়াজ সাপোজ টু গো অথবা বি দেয়ার নাও, এতক্ষণ আমার সেখানে যাওয়ার কথা ছিল, এখন যেতে পারিনি, যে আমি আটকে পড়ছি, অনেক কিছু হয়েছে, লাইক ব্লা ব্লা ব্লা, অনেক ইনসিডেন্টস ঘটছে, অনেক অকারেন্স ঘটছে, এখন যেতে পারিনি, বি সাপোজ টু। তারপরে আমরা দেখি এখানে কি বলছে, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট, আচ্ছা উড দ্যাট মানে কি, উড দ্যাট এক কথা শেষ করে দেয়, উড দ্যাট মানে হচ্ছে তোমার আই উইশ, থাকলে সাবজেক্টের পরে কুড কুচি বুঝাতে উড দ্যাট, সাবজেক্ট কি কি বলুক এখানে দেখো, উড দ্যাট আই উইশ, আনরিয়েল অবাস্তব, আই কুড বি এ চাইল্ড, এখানে ইস আমি যদি একটা শিশু হইতে পারতাম আবার, তাহলে উড দ্যাট ইকুয়ালস টু কি আই উইশ দিয়ে চিন্তা করে যেরকম বাক্য হয়, সেন্টেন্সের কন্টেক্সট ক্রিয়েট হয়, তো উড দ্যাট দিয়েও যেরকম হয়, আই উইশ দিয়ে কি করবা, আনরিয়েল কন্ডিশনস এর মধ্যে ইউজ করে। ওকে, চলো পরেরটা দেখি আমরা। কোনটা কারেক্ট প্যাসিভ সেন্টেন্স এখানে জানতে চাইছে, এখানে নিচের কোনটা কারেক্ট প্যাসিভ। দ্য মিটিং টু বি রিশিডিউলড হইতো নাই, টু বি হবে, ইজ টু বি হবে, বি ভার্ব লাগবে, আবার এখানে মেইন ভার্ব নাই, তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার এখানে বি নাম্বারটাই হবে। দ্য মিটিং ইজ টু বি রিশিডিউলড, না আবার স্কেডিউল দেওয়া হবে, আবার নতুন করে কোনো সময় দেওয়া হবে, কোনো কারণে হয়তো এটা কি বলে হবে না, বা কোনো কারণে এটা উইথহেল্ড আপহোল্ড করা হয়েছে, এটা স্থগিত করা হয়েছে, এটা আবার নতুন করে রিশিডিউল করা হবে। ইংলিশ ইজ স্পোকেন, আচ্ছা ইংলিশ ইজ স্পোকেন হবে ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ইজ স্পোকেন হবে, এটাই হবে। ইংলিশ ইজ বিং স্পোকেন, আননেসেসারি ইজ বিং দরকার নাই, দা ইংলিশ দা থেকে আসছে এখানে, তাহলে ইংলিশ ইজ স্পোকেন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, ইংলিশ বলা হয় পৃথিবীর অনেক জায়গাগুলোতে, অনেক পার্ট গুলোতে। এই যে মনে আছে কি না, উড উড দিয়ে আমরা পাস্ট টেন্সে, উইলের পাস্ট টেন্স যদিও উড, কিন্তু এক্সট্রিম লেভেলের কি বলে প্লিজ যেহেতু আছে, আবার এখানে তোমার কি বলছে, বিনীত অনুরোধের বুঝাতে উইলের পরিবর্তে উড ব্যবহৃত হয়, তাহলে উড ইউ মাইন্ড বা উড ইউ বি কাইন্ড, এরকম কিছু একটা, তাহলে উড ইউ মাইন্ড বা উড ইউ, তাহলে এখানে কি হবে উড, উড ইউ ডু আ ফেভার প্লিজ, তুমি কি আমাকে কোনো ফেভার করতে পারো, তাহলে আমাকে একটা উপকার করবেন বা করবেন কি, প্রশ্নবোধক লাগতো, নাই, তাই নাই আর কি। আচ্ছা এটা বেশি ইম্পর্টেন্ট, বাটফরটা প্রায়ই দেখা যায়, প্রায় বিভিন্ন জায়গায় প্রায়, তো বাটফর বাংলা অর্থ কি বলে, ছাড়া বা নইলে না, এরকম কিছু অসমপক্ষে ক্রিয়া অর্থে বাটফর ব্যবহৃত, কিন্তু বাটফর এরকম কিছু একটা হবে, নাউন ফ্রেজ সাবজেক্ট উড হ্যাভ ভার্বের ভি3 ফর্ম,
অথবা উড বি এক্সটেনশন হয়। এবার দেখো কেমন, বাট ফর ইউর ওয়ার্নিং, তুমি সতর্ক না করলে, এটা কি বলছে, বাট ফর অসমাপিকা ক্রিয়া অর্থে, অসমাপিকা ক্রিয়া অর্থে বাট ফর ইউজ করা হয়। তাহলে বাট ফর ইউর ওয়ার্নিং, তোমার ওয়ার্নিং ছাড়া, আই উড হ্যাভ ক্রাশ দ্য কার, আমি কারটিকে, আমি গাড়িটিকে ধাক্কা লাগাতাম, এরকম কিছু একটা। তারপর বাট ফর এ নি ইঞ্জুরি, আচ্ছা হাঁটুর ইঞ্জুরি না থাকলে মাশরাফি উড হ্যাভ প্লেড। তাহলে মানে বাট ফর থাকলে পরে কি করবা, উড হ্যাভ ইউজ করবা আর ভি3 ফর্ম ইউজ করবা, ভার্বের ভি3 ফর্ম, কথা শেষ। বাট ফর থাকলে, বাট ফরের পরে কোনো একটা বাক্য থাকবে না, কমার আগ পর্যন্ত কোনো বাক্য থাকবে না, কমার পরে তাহলে কি লাগবে, সাবজেক্ট লাগবে, উড হ্যাভ দিবা, ভি3 ফর্ম দিবা, শেষ। তাহলে বাট ফর ইউর হেল্প উই উড হ্যাভ লাগতো এরকম কিছু একটা না, উই ড্যাশ ইন ট্রাভেল, কি হবে, উই, এখানে কি বলছে, উড হ্যাভ, তারপর ভি3 ফর্ম অথবা উড বি এক্সটেনশন, উড বি লাগবে এখানে, উড বি কোথাও দিছে নাই তো, তাহলে উড হ্যাভ লাগবে, উড হ্যাভ বিন এরকম হইতো এটা। বাট ফর ইউর হেল্প উই উড হ্যাভ বিন ইন ট্রাভেল, এটা এরকম হবে অ্যান্সার। অ্যান্সার নাই আসলে, এখানে উইলটা হবে না, এটা উড দিলে এটা হইতো আর কি। তারপর বাট ফর ইউর হেল্প আই উড হ্যাভ ফেইলড, আই উড হ্যাভ ফেইলড ইন মাই অ্যাটেম্পট, এরকম লাগবে এটা। দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ, ছোট্ট মানে তার বাবাটা যেরকম, তার বাবা যেরকম করে, শিশুটি, ছোট্ট শিশুটি সে তাই করে, সেম টেন্সই হবে এটা। তাহলে অ্যান্সার কোনটা হবে, অ্যান্সার সি নাম্বার, সিকোয়েন্স অফ টেন্সের মধ্যে বাবাকে অনুকরণ যেহেতু শিশুরা করে, ঠিক আছে, বড়দের অনুকরণ করে, তাহলে দ্য স্মল চাইল্ড ডাজ হোয়াট এভার হিজ ফাদার ডাজ, বাবা যেটা করে সেটা এই ছোট্ট শিশুরা করে আর কি। এটা এটা ভালো প্রশ্ন দিচ্ছে, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট, সে সাঁতার কাটতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। এখন প্রশ্ন হচ্ছে হি ডাজ নট নো, হ্যাঁ এটাই হবে বি নাম্বার। হাউ টু সুইম কখন হয়, হাউ টু কখন ইউজ করি, যখন কোন সক্ষমতা করতে দেখাইতে, তুমি এটা পারো, এটা তুমি দেখাইতে পূর্বের কোনো অভিজ্ঞতা যদি দরকার হয় তাহলে সেখানে হাউ টু ইউজ করা লাগবে। যেমন আই নো হাউ টু রাইড এ সাইকেল, আমি জানি কিভাবে বাইসাইকেল চালাতে হয়, তার মানে তোমার আগের অভিজ্ঞতা ছাড়া তুমি কিন্তু বাইসাইকেল চালাতে পারবে না, আগের সাঁতার কাটার অভিজ্ঞতা ছাড়া তুমি সাঁতার কাটতে পারবে না। তাহলে পূর্বের কোনো অভিজ্ঞতা যখন দরকার হয় কোনো কনটেক্সটে, তখন হাউ টু ইউজ করতে হয়, দ্যাটস ইট। তাহলে হি ডাজ নট নো হাউ টু সুইম, সে সাঁতার কাটতে জানে না। তারপরে দেখি হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন ড্যাশ দ্য ফ্লোর, তাহলে হি ফাউন্ড, পাস্ট টেন্স আছে এখানে, হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন, আচ্ছা হোয়াইল ক্লিনিং হবে, এটাই এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। হোয়াইল ক্লিনিং দ্য ফ্লোরটা ক্লিন করার সময় হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন, সে গোল্ড কয়েন পাইলো আর কি এটা, ঠিক আছে। হোয়াইল হি ওয়াজ ক্লিনিং, এই হোয়াইল হি ক্লিনস এভাবে ইউজ করা যাবে না, তাহলে হোয়াইল ক্লিনিং দ্য ফ্লোর হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন, বা হি ফাউন্ড দ্য গোল্ড কয়েন হোয়াইল ক্লিনিং দ্য ফ্লোর, এভাবে ইউজ করবো এটা, দ্যাটস ইট। তারপরে দ্য ওল্ড কার ডাজ নট নিড, কার তো ফিক্স নিজে নিজে হবে না, এটা করতে হবে, প্যাসিভে লাগবে, তাহলে একমাত্র প্যাসিভ এখানেই আছে, দ্য ওল্ড কার ডাজ নট নিড টু বি ফিক্সড, নিচে নিচে ইয়ে করার দরকার নেই। তারপর আসো, এই হচ্ছে মোটামুটি তোমাদের এতক্ষণ যে আলোচনা করলাম সেটা হচ্ছে মডেলের বেশ কিছু আছে, মডেলের হ্যাড ব্যাটার রুট দ্যার এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর ইউজ টুর ব্যাপারটা, নো হাউ টু যেটা বলতেছি এটা, বাট ফর, এই কয়েকটা জিনিস আসে, এত বেশি আসেন। ওকে, তাহলে এবার চলো আমরা ট্যাগ কোশ্চেন দেখা যাচ্ছে প্রায় খুব ইয়েতে আসতেছে। ট্যাগ কোশ্চেন কেন করি, এরা সবকিছু বলে দিচ্ছে, বাস্তব জীবনে কথা বলার সময় অনেক সময় সেন্টেন্সের শেষে শ্রোতার মন্তব্য বা কোনো সমর্থন চাই, তুমি কি এটাকে সাপোর্ট করো, ইটস লুকিং গুড, সুন্দর দেখা যাচ্ছে, তাই নয় কি, তাই নয় কি, তুমি একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছ অন্য আরেকজনের কাছ থেকে কোনো মন্তব্য শোনার প্রত্যাশায়, দৃশ্যটা খুবই সুন্দর, তাই নয় কি, তখন সে কি বলবে, হ্যাঁ সুন্দর বা না সুন্দর না। তার মানে একটা সেন্টেন্সের পাশে তুমি কোশ্চেন আকারে কোনো কিছু ছেড়ে দিচ্ছ, কেন, যিনি শুনতেছেন শ্রোতার কাছ থেকে কোনো ফিডব্যাক পাওয়ার উদ্দেশ্যে, এবং সেটাকে বলা হয় ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেনের মধ্যে কি থাকবে, মূল সেন্টেন্স থাকে একটা, তারপর কি থাকবে, এখানে ট্যাগ কোশ্চেন করার নিয়ম এখানে অনেক কিছু বলে দিছে। এখন মেইন যে নিয়মটা, ছোটবেলায় পড়ছো এটা ক্লাস 9-10-এ, বাক্যটা যদি এদিকে হ্যাঁবাচক থাকে তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার নাবাচক হবে, আর এদিকে যদি তোমার নাবাচক থাকে তাহলে পরেরটা কি হবে, এখানে এখানে হ্যাঁবাচক হবে। এই এটা হচ্ছে মেইন কনটেক্সট। আর ট্যাগ কোশ্চেন সবসময় শর্ট ফর্ম বা কন্ট্রাকশন ইউজ করা যাবে, ইজ নট, এগুলো ইজ নট, এম নটটা মনে রাখো, এম নট আর্ন বা এন্ড দেয়, আর্ন নটে দিও, এন্ড দিও না, এন্ড একটু ইনফর্মাল। আর এদিকে সব কিছু কর্ম ঠিকঠাকই আছে, উইল নট কে ওন্ট বলে, ওটন্ট, শুডন্ট, মাস্টন্ট, শান বলে শ্যাল নট কে, আর 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 বাকি সবগুলো ঠিকঠাকই আছে, অ্যাজ ইট ইজ যেরকম হয় ওরকমই এখানে সবকিছুই আছে। আচ্ছা, এবার বাক্যটির অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন, নেগেটিভ হবে, অক্সিলারি থাকবে সে অনুযায়ী এটা ট্যাগ কোশ্চেন হবে, একাধিক অক্সিলারি থাকলে প্রথম অক্সিলারিটা নিতে হবে।
আচ্ছা দেখি তো আমরা, দে হ্যাভ ট্রাইড বাট ফেইলড, দে হ্যাভ ট্রাইড, তাহলে হ্যাভ আছে এখানে অক্সিলারি, তাহলে হ্যাভের সাথে ম্যাচ করে এখানে হবে, তাহলে হ্যাবাচক আসছে, তাহলে অ্যান্সার নাবাচক হবে, তাহলে কি হবে হ্যাভেন্ট দে, অন্যগুলো একটা হয় না, অক্সিলারি তো নাই, শুধু হ্যাভ ছাড়া। শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট, কুড আছে অক্সিলারি, আরেকটা অক্সিলারি, অনেকগুলো অক্সিলারি থাকলে জানি কি বলছে, প্রথমটা যেটা আছে আবার এটা একটা আরেকটা অক্সিলারি, হ্যাঁ এটা অক্সিলারি না, এটাই বাক্যের মেইন ভার্ব আর কি, ভি3 ফর্ম, ভার্বে ভি3 ফর্ম এখানে দিছে, তাহলে কুড একটা অক্সিলারি, আবার হ্যাভ একটা অক্সিলারি, যদি হয় তাহলে প্রথম যে অক্সিলারি সেটা নিয়ে হবে এখানে, তাহলে কুড নট শি হবে এটা। প্রশ্ন ভালো ছিল এটা। আচ্ছা প্রথম বাক্যটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনটা অ্যাফার্মেটিভ হবে, এই যে নাবাচক হলে অ্যান্সার তো হ্যাঁ বাচকে হবে এটা, শি ওন্ট ড্যান্স, নাবাচক আসছে তাহলে অ্যান্সার কি হবে, উইল নট এর শর্ট ফর্ম, তাহলে এটা উইল শি হবে এটা। তারপর উই ডিডন্ট প্লে ভেরি ওয়েল টুডে, নাবাচকে আছে, তাহলে ডিড উই হবে এটাতে, কোথায় আছে ডিড উই, হ্যাঁ এটাই হবে। তারপর উই কুড নট হ্যাভ ফরগেটেন, তাহলে এখানে কুড হি হবে এটা, আছে এখানে কুড হি। অক্সিলারি ভার্ব না থাকে, শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব থাকলে তখন ট্যাগ কোশ্চেনের মধ্যে এগুলো ডু ডিড ডাজ এগুলো ইউজ করা লাগে, নট যুক্ত করতে হবে, আর যদি না থাকে তাহলে এরকম হবে। আসলে প্র্যাকটিস করে একটা এভরিথিং, এটা একটু ইম্পর্টেন্ট আছে, এভরিথিং লুকড গুড, এখানে এভরিথিং মানে কি অল, সবকিছু কে বুঝেছে কিন্তু এটা, অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মনে আছে না, ইজ কেন হয়, অল যখন এভরিথিং কে রেফার করে, অল ইকুয়ালস টু যখন এভরিথিং হয় তখন কি প্লুরাল হয় এটা, সেক্ষেত্রে বলছে এভরিথিং লুক বিউটিফুল, সবকিছু কি সুন্দর লাগতেছে, সবকিছু সুন্দর দেখাচ্ছে, তাই নয় কি, তাহলে এটা থিং বলছি, কিন্তু এটা থিং, পার্সন না কিন্তু এটা, পার্সন হইলে আবার দে হইতো আর কি, এটা যেহেতু থিং বলছে তাহলে এটা ইট দিয়ে করতে হবে, লুক যেহেতু পাস্ট টেন্সে আছে তাহলে কি হবে দে হবে না এখানে, তাহলে ডিডন্ট ইট হবে এটা, এভরিথিং লুক গুড ডিডন্ট ইট। আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যদি দেখো বডি থাকে বা ওয়ান থাকে, এভরিবডি এভরিওয়ান, যদি এরকম থাকে তাহলে তুমি কি করবা, তার আগে যেটাই থাকুক পার্সন, এগুলো যদি পার্সনকে রেফার করে তাহলে তুমি কোশ্চেনের অ্যান্সার কি করবা, দে ইউজ করবা, আর যদি থিং থাকে টি এইচ থিং থাকলে ইট দিবা। কিরকম একটা এক্সাম্পল দেই, সামথিং ইজ বেটার দেন নাথিং, এরকম একটা বাক্য যদি বলি, এটা প্রায় আসলে দেখতাম, সামথিং ইজ বেটার, সামথিং ইজ বেটার দেন নাথিং, তো পরে দেখো বাক্যটার মধ্যে কোনো নেগেটিভ আসে আসে না, নাথিং তো একটা নেগেটিভ, নাথিং নেগেটিভ, তাহলে পুরো বাক্য একটা নাবাচক, তাহলে অ্যান্সার কি হবে, অ্যান্সার আমরা হ্যাবাচক হবে, তাহলে সামথিং যেহেতু আছে তাহলে থিং আছে এখানে সামথিং, তাহলে ইট দেওয়া লাগবে, ক্যান্সেল ইট দিব, আর ইজ যেহেতু আছে তাহলে এটা কি হবে, ইজ ইট, নাবাচক তো আছে ইজ ইট, এরকম হবে, থিং থাকলে বস্তু বুঝালে ইট দিবা, আর যদি পার্সনকে বোঝায় তাহলে দিয়ে দিব, আমি যদি বলি সামবডি ডাজ দ্য ওয়ার্ক, সামবডি ডাজ দ্য ওয়ার্ক, পার্সনকে বুঝাইছে, কি হবে তাহলে ডাজ এর পরিবর্তে কি এখানে কি ডু দেওয়া যাবে, যাবে না তো, একদম দেওয়া যাবে না, তাহলে সামথিং এর সাথে কি করতে হবে, আমাকে আগে দিয়ে আনতে হবে, এটা হচ্ছে প্রথম কথা, পার্সন যেহেতু বুঝেছে তাহলে দিয়ে আনতে হবে, তাহলে ডাজ, তাহলে ডে সাথে ডাজ দেওয়া যাবে, তাহলে ডিড দেওয়া তাহলে ডু দেওয়া লাগবে, বাক্যটা তো মানে কি হ্যাবাচকে আছে, তাহলে অ্যান্সার নাবাচকে করে দেবো, তাহলে ডোন্ট দে, এভরি মাদার লাভস হার চাইল্ড, পৃথিবীর সকল মাকে বুঝেছে, তাহলে কি হবে এভরি মাদার লাভস হার চাইল্ড, তাহলে ডোন্ট দে হবে, ডাজন্ট শি কিন্তু হবে না, এ মাদার লাভস হার চাইল্ড যদি বলে তাহলে সেখানে তোমার ডাজন্ট শি। ওকে আশা করি এগুলো বুঝতেছো সবগুলো। তারপরে হি অলওয়েজ ল্যাগস বিহাইন্ড, ল্যাগস আছে এখানে দেখো, তাহলে এটা কি হবে, ডাজন্ট হি, হ্যাবাচকে আছে অ্যান্সার নাবাচকে হবে, বাক্যটা হ্যাবাচকে আছে অ্যান্সার নাবাচকে হবে। ওকে এটা তো আগে পড়ানো হয়েছিল, নিড থাকলে ডু হবে, নিডস থাকলে ডাজ হবে, নিডেড থাকলে ডিড হবে, এগুলোই হবে, আর শুধুমাত্র নিড নট থাকলে অক্সিলারি, যে মডেল অক্সিলারি হলে তাহলে নিড হবে। আসলে দেখি আমরা, আই নিড সাম বুকস, এখানে নিডের পরে নট কোনো কিছু নেই, তার মানে এখানে একটা মেইন ভার্ব, তাহলে ঠিক হবে ডোন্ট, তাহলে ডোন্ট আই কোথায় আছে, ডোন্ট আই হইতো এখানে, তাহলে অ্যান্সার তখন আমি এটা করতাম, আই নিড সাম বুক, তাহলে হচ্ছে ডোন্ট আই। আচ্ছা কিন্তু এই বাক্যটা যদি এরকম আসতো, হি ডিড নট যদি বলতো, হি নিড নট গো দেয়ার, হি নিড নট গো দেয়ার, তাহলে অ্যান্সার কি হবে, এটা তো অক্সিলারি, আর কোনো ভার্বটা আনা যাবে না, তাহলে কি অ্যান্সার কি হবে, অ্যান্সার কিন্তু এখানে তোমার নিড হি হবে, এটা অ্যান্সার কি হবে, এটা অ্যান্সার তোমার নিড হি, নিড কোনো কিছু ইউজ করা যাবে না, কারণ অক্সিলারি, এটা নিড নট একটা অক্সিলারির মতো কাজ করছে এখানে এটা। আই এম এর পর ট্যাগ কোশ্চেন আর্ন বাই এন্ড হয়, তবে এন্ড এই যে দেখো এন্ড আই বর্তমানে তেমন ব্যবহৃত হয় না, তাহলে কোনটা দিবা,
আনটাই দিবা। যেমন আমি যদি বলি আই এম আ স্টুডেন্ট, আমি একটা স্টুডেন্ট, বাক্যটা হ্যাবাচক, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার এখানে নাবাচক হবে। এটা কি হবে? আনটাই। আনটাই হবে, এনটাই দেওয়া যাবে না। ঠিক আছে, আই এম এ স্টুডেন্ট বাক্যটা একটা হ্যাবাচক। তার মানে শুনে রাখো, আই এবং এম কম্বিনেশনে কোনো পজিটিভ স্টেটমেন্ট, পজিটিভ না অ্যাফার্মেটিভ বলতে হবে, আই এবং এম কম্বিনেশনে কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট ইন্ডিকেট করলে এটা এখন শুধু নাবাচক করতে হবে, তখন সেটা অ্যান্সার কি করবা? আনটাই। এনটাই দিও না, এনটাই খুবই ইনফর্মাল, এটা এখন আর ইউজ করা হয় না, তাহলে আনটাই ইউজ করবো, এটা মনে রাখো। আচ্ছা, তাহলে আই এম লেট কি হবে? বা আই এম জাস্ট, আমি কি বললাম? আই এবং এম কম্বিনেশনে কোনো অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট কোনো ইন্ডিকেট করলে তাহলে অ্যান্সার কি হবে? আন্ট ইউজ করতে হবে, তাহলে আনটাই দিবা, এটাই। এম নট নাই। দ্য রাইট এক্সপ্রেশন ফর এম আই নট কোনটা হবে? মানে এম আই নট এর কোনটা হবে এখানে? আনটা একটু আগে তো দেখলাম, এটাই তো রাইট এক্সপ্রেশন, এটাই হবে আনটাই, এনটাই দিও না। তো কোনটা এখানে? হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ইনকারেক্ট ট্যাগ? ভুল ট্যাগ কোথায় আছে? আই এম ইউর ফ্রেন্ড, এমটাই হয় না। হি ইউজ টু, এখন ডিডেন্টই হবে না, কারণটা কি? ফার্স্ট টেন্সে মানে মডেল হিসেবে আমরা ইউজ করেছি, হয় নাই। তারপর এখানে বলছে ম্যান, আচ্ছা সরি এটা ভুল আছে। প্রশ্নটা কি বললো? প্রশ্নটা বলছে এখানে কোথায় ইনকারেক্ট, ভুল কোথায় আছে সেটা বলতে চাইছে। ভুল তো এটার মধ্যেই আছে, আই অ্যাম ইউর ফ্রেন্ড, এখানেই ভুল আছে, এটাই ভুল আছে। কারণ অন্যগুলা হি ইউজ টু পাস্ট টেন্স আছে, ডিডেন্ট হি ঠিকঠাকই আছে। ম্যান ক্যানট সুইম, ম্যান ক্যানট, তাহলে ক্যান হি ঠিক আছে। তারপর হ্যাভ এ কাপ অফ টি, এটা ইম্পারেটিভ, এটাও ঠিক আছে, তাহলে এ নাম্বারটা ঠিক নেই। ইম্পারেটিভ বাক্যের ট্যাগ কোশ্চেন কেমন হয়? তাহলে ইম্পারেটিভ একটু দেখে নিই চট করে, কারণ ইম্পারেটিভ প্রায়ই দেখা যাচ্ছে বিভিন্ন আসে। কি বলবো এখন? ইম্পারেটিভ, IMPERATIV। কারণ ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়? অনেকভাবে শুরু হতে পারে। প্রথমত ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হতে পারে? ভার্ব দিয়ে শুরু হতে পারে। তারপর ভার্ব প্লাস নট দিয়ে হইতে পারে। তারপর লেট দিয়ে শুরু হইতে পারে। তারপর লেট প্লাস নট দিয়ে হইতে পারে। এবং সবশেষে আরেকটা কি? লেটস দিয়েও হইতে পারে। লেটসটা দিয়েও হইতে পারে। এখন কোশ্চেন হচ্ছে এগুলো হইলে কেমনে কি হবে? আসলে একটা এক্সাম্পল দিই। ভার্ব দিয়ে শুরু হইলে, যদি ভার্ব দিয়ে শুরু হয়, যেমন ডু দা ওয়ার্ক, কাজটি করো, লেট অ্যান্সার কি হবে? ভার্ব দিয়ে শুরু হলে এটার অ্যান্সার কি করতে পারবা? এটা উইল ইউ অথবা ওন্ট ইউ, দুইটা যে কোনো একটা করলেই হবে। তাহলে ডু দা ওয়ার্ক অ্যান্সার কি হবে? এটা অ্যান্সার উইল ইউ বা ওন্ট ইউ। ভার্ব প্লাস নট দিয়ে কি হবে? ডোন্ট গো দেয়ার, সেখানে যাইও না, অ্যান্সার কি হবে? সেম, এটার অ্যান্সার সেম, উইল ইউ ওন্ট ইউ ইউজ করতে পারো। লেট মি ডু ইট, অ্যান্সার কি হবে? সেম, এটা সেম, উইল ইউ বা ওন্ট ইউ। তারপরে লেট নট গো দেয়ার, কি হবে অ্যান্সার? এটাও অ্যান্সার সেম। তার মানে এই যে চারটা আছে এখানে, প্রথম যে চারটা ভার্ব প্লাস নট, লেট প্লাস নট, এগুলোর অ্যান্সার তুমি কি করতে পারো? যে কোনো বাক্যটা হ্যাবাচক নাবাচক যাই থাকুক, তুমি এখানে অ্যান্সার উইল ইউ অথবা ওন্ট ইউ চোখ বন্ধ করে ইউজ করতেই পারো। এখন কোশ্চেন হচ্ছে লেটস থাকলে কি হবে? একটা কথা শেষ করে দিই। লেটস থাকলে কোনো বাক্যটার মধ্যে তুমি কি ইউজ করবে? লেটস থাকলে সেখানে শ্যাল উই, শেষ। কারণ লেটস থাকলে তোমার কি হবে? এখানে তোমার কোনো প্রপোজ করা অর্থ আসে, তুমি লেটস গো দেয়ার, চলো সেখানে যাই, তাহলে কাউকে প্রপোজ করতেছো, তাহলে এখানে নেগেটিভ তো আসার কথা না, চলো সেখানে যাবা কি? শ্যাল উই, আমরা কি যাবো? তো নেগেটিভ হওয়ার কোনো চান্স নেই, চলো সেখানে যাই, যাবো না, ওই কনটেক্সট এখানে হবে। কারো প্রস্তাব দিতেছে আবার না করতেছে, তাহলে যাবার তো কথা করতে আসতেছে। তাহলে আমরা কি বললাম? ইম্পারেটিভ সেন্টেন্স চার ভাবে শুরু হতে পারে। ভার্ব দিয়ে শুরু হতে পারে, ভার্ব প্লাস নট দিয়ে শুরু হতে পারে, লেট দিয়ে শুরু হতে পারে, লেট প্লাস নট দিয়ে শুরু হতে পারে। তাহলে চারটার মধ্যে তোমার অ্যান্সার কি করতে পারবা? উইল ইউ বা ওন্ট ইউ যে কোনো একটা ইউজ করতে পারবো। এন্ড লেটস থাকলে কি হবে? শ্যাল উই, দ্যাটস ইট। তাহলে আমরা দেখি তো যে বাক্যটা এখানে ছিল আজকে আমাদের, যে হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়েছে কিন্তু হ্যাভ এ কাপ অফ টি, ওন্ট ইউ দিছে, ঠিক আছে। তারপরে দেখি আমরা এগুলো নেগেটিভস বলে। নেগেটিভস তো নেগেটিভস তোমার দুই প্রকার, একটা হচ্ছে ডিরেক্ট নেগেটিভ, একটা হচ্ছে ইনডাইরেক্ট নেগেটিভ। তো ডিরেক্ট নেগেটিভ কোনগুলো? যেগুলো আমি দেখলেই বুঝি, নো, নেভার, নট, নাথিং, সবকিছু আর কি, হ্যাঁ। আর ইনডাইরেক্ট কোনগুলা? ইনডাইরেক্ট গুলা যেগুলো কি হার্ডলি, স্কেয়ারসলি, রেয়ারলি, বেয়ারলি, সেলডম, ঠিক আছে। টু প্লাস অ্যাডজেক্টিভ প্লাস টু, এটাও নেগেটিভ, এগুলো নেগেটিভ কিন্তু। এটা ফিউ, আরো আছে ফিউ, লিটল, এগুলো
এগুলো কি হবে? এগুলো হচ্ছে ইনডাইরেক্ট নেগেটিভ। এগুলো তুমি না জানো, যদি না জানো তাহলে কিন্তু বাক্যের মধ্যে তুমি ধরতে পারবে না যে এগুলো নেগেটিভ। ওকে, আশা করি এগুলো বুঝতেছো। যেমন আমি যদি বলি আই হার্ডলি গো দেয়ার, তাহলে হার্ডলি মানে কি? নট নট মাচ, নট ভেরি অফটেন, যেটা বলি আমরা। হি নেভার, নেগেটিভে আছে পুরো বাক্য, তাহলে অ্যান্সার হ্যাঁ বাচকে হবে। গোজ আছে এখানে, তাহলে কি হবে? ডাজ হি আছে কোথাও? হ্যাঁ, অ্যান্সারের নাম্বার হবে তাহলে হি নেভার গোজ আউট উইথ হিজ ডগ, তাহলে অ্যান্সার কি হবে? ডাজ হি। অন্যগুলো এখানে হওয়ার চান্স নাই। তারপর ইটস হার্ডলি রেইনড, রেইনড আছে। ইট হ্যাজ হার্ডলি রেইন এট দিস সামার, তো অ্যান্সার কোনটা করব? এটা কি হবে? তাহলে ইটস রেইনড, ইটস হার্ডলি রেইনড এট অল, তাহলে অ্যান্সার কি হবে? নেগেটিভ কি হবে? হার্ডলি নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ বাদ দিয়ে দিব। তাহলে ইট ইট ইজ হার্ডলি রেইনড এট অল ইন সামার, না ইট হ্যাজ হার্ডলি রেইনড এট অল দিস সামার, সো অ্যান্সার গোস ফর ডি নাম্বার। ইট ইজ রেইনড না, আবার ইট ইজ হার্ডলি রেইনড না, ইট হ্যাজ হয়েছে। তারপরে ইউজ টু যদি বাক্যের অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, ট্যাগ কোশ্চেনের মধ্যে ডিডন্ট বা ইউজ নট ইউজ করতে পারবা। অর টু বাক্যের মধ্যে থাকলে অটন্ট ইউজ করতে পারবা বা শুড নট ইউজ করতে পারবা, ডিপেন্ড করে সেন্টেন্সের উপর আর কি। এটা হি ইউজ টু ভিজিট রেগুলারলি, আইডেন্টিফাই দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন কোনটা হবে? হি ইউজ টু পাস্ট টেন্স আছে, সো অ্যান্সার কি করবো আমরা? ডিডন্ট হি দিয়ে দিব। এটা ইউজ টু ভিজিট পাস্ট টেন্সে। আই অট টু কি হবে? ওটন্ট হবে। ওটন্ট কোথাও আছে? হ্যাঁ, ওটন্ট আই। শেষ, সহজ। হাবাচক না বাচক ভাই, কনটেক্সট গুলো হচ্ছে এরকম। তারপরে দেখি ইম্পারেটিভ সেন্টেন্স ট্যাগ কোশ্চেনের মধ্যে উইল ইউ অথবা ওন্ট ইউ দুইটাই বসাইতে পারো। উইল ইউ অথবা ওন্ট ইউ, হাবাচক না বাচক, ইট ডাজন্ট ম্যাটার। লাভ দ্য পুয়ার, পাস দ্য সল, দেখো ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাহলে এখানে কি দিছে? উইল ইউ দিছে। এটা বললাম না, উইল ইউ ওন্ট ইউ তুমি দুইটা যে কোনো একটাই করতে পারো, সমস্যা নাই। এখানে দেখো ওরা এখানে উইল ইউ দিছে। তারপর ইম্পারেটিভ সেন্টেন্স নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেনে উইল ইউ বসবে, থ্যাংক ইউ। আচ্ছা, এটি ইম্পারেটিভ নয়, এটা অ্যাসার্টিভ, তাই ট্যাগ কোশ্চেন ডোন্টই আছে। এরকম কিছু একটা একটা কথা আছে, থ্যাংক ইউ, গুড নাইট, একটু বলে দিই, গুড নাইট। তারপর হচ্ছে ওয়েল ডান, ওয়েল ডান। তারপর হচ্ছে থ্যাংক ইউ। ঠিক আছে, এগুলো কি হবে অ্যান্সার? অ্যান্সার কি হবে সবগুলোতে? সবগুলোতে তোমার ডোন্টটাই। কেন? কারণ এগুলো কোনো কোনো কিছু মানে কি বলে, এগুলো ইম্পার্টেন্ট কমার উক্তি। তাহলে আই সে গুড নাইট, আই সে ওয়েল ডান, আই সে থ্যাংক ইউ, কিন্তু সবগুলোতে কি হবে? সবগুলোর আনসার তুমি ডোন্টটাই। ইভেন কারো যদি নাম হয়, কারো নাম ধরো সাকিব, SHAKIB, এস কি লিখলাম বানান? সাকিব লিখলাম বানান, কারো নাম SHAKIB, সাকিব। এর আনসার কি করতে পারো? এটার আনসার তুমি করতে পারো আন্ট ইউ, কারণ নামের অ্যান্সার কি করতে পারো? হান্ট ইউ। এটা এরকম দিতে পারো, আরো অনেক ভাবে করা যায় নামের অ্যান্সার, বাট বেস্ট হচ্ছে এটা। কিভাবে? কয়েকটা ভাবে করা যায়। কেউ যদি সাকিবকে পরিচয় করা যায়, তাহলে ইজ সাকিব, ইজেন্ট ইট, বা হি ইজ সাকিব, ইজেন্ট হি। আর সাকিব নিজে বলে আই এম সাকিব, তাহলে আন্টাই। অথবা কেউ যদি তাকে ইন্ট্রোডিউস করে দেয় ইউ আর সাকিব, তাহলে আন্ট ইউ। তাহলে চারটার যে কোনো একটা হয়, তবে বেস্ট আনসার কোনটা? সেটা হচ্ছে আন্ট ইউ, সাকিব, তাই নয় কি? তুমি সাকিব, তার মানে ইউ আর এখানে হিডেন, ওইভাবে চিন্তা করতেছে, ইউ আর সাকিব, আন্ট ইউ, লাইক। তারপর এখানে দেখো ডোন্ট ফরগেট, সবগুলা কি? সবগুলো আমি দেখতে পাচ্ছি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? যে উইল ইউ অ্যান্সার হয়, অন্য কিছু এখানে অ্যান্সার হয় না। তারপর ইম্পারেটিভ সেন্টেন্সে লেটস থাকলে বলছিলাম না, লেটস থাকলে কি হবে? লেটস থাকলে যে শ্যালোই দিছে এখানে, এটা সিম্পলি শ্যালোই, সাজেশন বা প্রস্তাব, ওইভাবে বোঝাচ্ছে। আই এম লেট, আনটাই বা ইনটাই হওয়া উচিত ছিল। দেয়ার আর সাম আপস্টেয়ার্স, এখানে কি হবে? আর আছে, বাক্যটা হ্যাবাচকে আছে, তাহলে অ্যান্সার নাবাচক হওয়ার কথা এখানে। ডোন্ট ফরগেট, কুট থেকে আসবে এখানে? লেটস শ্যালোই, অ্যান্সার ডি নাম্বার হবে। অ্যান্সার এটাই হবে, ডি নাম্বারটা। তারপরে এখানে লেটাস দিছে, সবগুলা দেখো, লেটাস, লেটাস, তাহলে কি হবে? এক কথায় শ্যালোই, কোথায় আছে? শ্যালোই, প্রস্তাব, প্রস্তাব করা বুঝে দিচ্ছে। এইটাই বেশি ইম্পর্টেন্ট, লেটসটাই দেখা যাচ্ছে বেশি বেশি জায়গাগুলোতে আসে। তারপরে দেখো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, লেট মি, এগুলো দিয়ে হলে কি হবে? উইল ইউ, ওন্ট ইউ, দুটাই। তুমি যে ইম্পারেটিভ সেন্টেন্স তুমি উইল ইউ, ওন্ট ইউ দুটাই ইউজ করতে পারো। প্রশ্ন হচ্ছে কেন? আমি যদি গো দেয়ার, তাহলে বাক্যটা তো ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এটার অ্যান্সার তোমার উইল ইউ হইতে পারে, আবার ওন্ট ইউ হইতে পারে। কেন? ডিপেন্ড করে এটা কে কারে বলতেছে। ধরো একজন অপরিচিত লোক আরেকজন অপরিচিত লোককে বলতেছে, সেখানে যান, তাহলে তাদের সম্পর্কে অপরিচিত, কেউ কারে চিনে না, তাহলে সেখানে যান, আপনি কি যাবেন? তাহলে এটাকে মানে একজন অপরিচিত আরেকজন অপরিচিত লোকে যখন কথা বলবে, আপনি কি যাবেন? তাহলে এটাকে হ্যাবাচকটি হবে। তাহলে এখানে গো দেয়ার সম্পর্ক বেস করে হচ্ছে হ্যাবাচক।
এবার মা যদি বলে গো দেয়ার, সেখানে যাবি, যাবি না? এখন বল, যাবি না? তুই যাবি না মানে তোর ঘাড়ে যাবে, তোর বাবা যাবে, তাহলে যাবি না? তাহলে মায়ের ক্ষেত্রে এটা দেখো, চিন্তা করে দেখো, একই ডায়লগ কিন্তু পার্সন টু পার্সন কনটেক্সট গুলো ভেরি করতেছে। সো ওই সেন্সে আমি বললাম ইম্পারেটিভ সেন্সে যদি থাকে কোথাও, তাহলে তুমি দ্বিতীয় যে কোনো একটা ইউজ করতে পারো, এটা উইল ইউ ইউজ করতে পারো, ওন্ট ইউজ করতে পারো, কারণ যেহেতু এটা কে কারে বলতেছে, সম্পর্কগুলো ঠিকঠাক ফিক্স করা নাই। সো ওই সেন্সে তুমি দুটাই করতে পারো। যদিও বাক্যটা হ্যাঁ বাচক থাকলে অ্যান্সার না বাচক করি, আর এদিকে না বাচক থাকলে এদিকে হ্যাঁ বাচক করি, ইট ডাজন্ট ম্যাটার। এই একটা জায়গায় আছে, এই একটা বাক্যই আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে তুমি হ্যাঁ বা না দুটো তুমি যে কোনো ভাবে ইউজ করতে পারো। তারপর আমরা দেখি এটা দ্য কোয়েশ্চেন ফ্রম ট্যাগ কোয়েশ্চেন, লেট হিম ভার্ব দিয়ে শুরু করছে এখানে দেখো। তারপরে লেট হিম কি হবে, উইল ইউ বা ওন্ট ইউ, কোথায় আছে উইল ইউ অথবা ওন্ট ইউ, দুইটাই দিছে এখানে। আচ্ছা, দুইটাই দিছে। আচ্ছা, তাহলে উইল ইউ বা ওন্ট ইউ, তাহলে লেট হিম টেক দ্য এক্সাম। আচ্ছা, লেট হিম যদি এরকম হা বাচকে থাকে তাহলে অ্যান্সার না বাচকটা করে দিও। দুইটাই থাকে, দুইটাই কিন্তু আছে, উইল ইউ দিছে ওন্ট ইউ দিছে, তখন অ্যান্সার যেহেতু বাক্যগুলো হ্যাঁ বাচকে না বাচকটা দিয়ে দিও, দুইটাই হবে কিন্তু। লিটারেলি আসলে ডি দুইটাই অ্যান্সার হয়, কিন্তু যেহেতু বাক্যটা হ্যাঁ বাচক হয় তাহলে অ্যান্সার না বাচক, বেস্ট এইটা নিবা। তারপর না, নো ওয়ান আগেই বলছিলাম, এগুলো নাইদার পার্সন দিয়ে শুরু হলে তাহলে কি হবে, দে, দে বসবে, দে বসবে, পার্সন হলে এগুলো দে বসবে, ঠিক আছে। তারপর আমরা দেখি এটার হোয়াট ইজ দ্য কারেন্ট, নোবডি, নবডি, দেখো বডি আছে, বিওডি বাই, মনে আছে না? পার্সনকে বুঝেছিলাম, তাহলে এটা থাকলে কি হবে, দে হবে এখানে। তাহলে নোবডি ফোন্ড ইউ, তাহলে অ্যান্সার কি হবে, ডিড দে, এটা দিবা। পার্সনকে বুঝলে এখানে দে ইউজ করবা। তারপর আবার দেখো এভরিওয়ান এর আলোচনা করা হয়েছিল, এগুলো থাকলে কি হবে, এগুলো থাকলে দে হবে, মনে আছে? ওয়ান দিয়ে আলোচনা করছিলাম, বডি দিয়ে আলোচনা করছিলাম, এগুলো পার্সনকে বুঝেছে, পার্সন, তাহলে পার্সনকে বুঝালে সেটা কি হবে, সেটা ইট শুড বি দে, দ্যাটস ইট, আর কিছুই না। এভরিওয়ান শুড রেসপেক্ট দ্য টিচার্স, শুডন্ট দে, এভরিওয়ান পার্সনকে বুঝেছে না, তাহলে দে হবে, এটা প্রোনাউন রেফারেন্সিং অনেক ইম্পর্টেন্ট এখানে এটা। তারপর দেয়ার দিয়ে বাক্য শুরু হলে অন্য সব নিয়ম ঠিক থাকবে, এবং ট্যাগ কোশ্চেনের পরে সাবজেক্টে দেয়ার হবে, আর কিছু না। যেমন দেয়ার ইজ এ পেন, দেয়ার ইজ এ পেন, সেখানে একটা কলম আছে, তাহলে অ্যান্সার কি হবে, ইজেন্ট দেয়ার, ইজেন্ট দেয়ার, এটাই হবে। দেয়ার হ্যাজ নট বিন এ গ্রেট রেসপন্স টু দ্য সেল, অথবা গ্রেট ডিমান্ড ফর দ্য কোর্স, তাহলে কি হবে, হ্যাজ যেহেতু আছে তাহলে কি হবে, হ্যাজেন্ট দেয়ার আছে কোথাও, হ্যাজেন্ট দেয়ার, অ্যান্সার বি নাম্বারটাই হবে। সরি, নট যেহেতু আছে তাহলে হ্যাজেন্ট তো হবে না, নট যেহেতু অরিজিনাল বাক্য যেহেতু নট আছে, তাহলে এখানে তো নাবাচক যেহেতু আছে এখানে, তাহলে অ্যান্সার আমার হাবাচক দেওয়া লাগবে, তাহলে হ্যাজ দেয়ার এরকম হবে। এটি খেয়াল রাখতে হবে কোথায় কোথায় কেমনে কেমনে যাচ্ছে। দেয়ার আর আফিউ, আফিউটা তো হ্যাবাচক, দেখতে পাচ্ছি আমরা একটা, আফিউটা হ্যাবাচক, ডিপার্টমেন্ট চিটাগং ইউনিভার্সিটি, তাহলে কি হবে, আর্নট দেয়ার হবে এটা, তাহলে আর্নট দেয়ার কোথায় আছে, আর্নট দেয়ার। বাই দা ওয়ে, শুধু ফিউ যদি হয় তাহলে সেটা কি হবে, সেটা হচ্ছে নাবাচক, নাবাচক। আর এফইউ থাকলে সেটা কি হবে, এফইউ থাকলে সেটা একটা হ্যাবাচক, কাউন্ট নাউনের আগে যদি এগুলো বসাও, এন্ড দেন আনকাউন্টেবলের আগে তুমি যদি লিটল বসাও, এলআই ডাবল টি এল লিটল, তাহলে সেটা কি হবে, সেটা একটা নাবাচক। আর লিটল সেটা কি, সেটা একটা হ্যাবাচক, মনে রেখো, এটা ইম্পর্টেন্ট কিন্তু। এই নেগেটিভ গুলাই, চারটা নেগেটিভ খুব ইম্পর্টেন্ট, ট্যাকোশের মধ্যে প্রায় দেখা যায় এগুলো ঘুরে ফিরে দেয় আর কি এগুলো। কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কি হবে, এটা এটা একটু ভালো করে দেখো, এটা প্রায় কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে দেয়, কমপ্লেক্স সেন্টেন্সে থাকলে কখন কি থাকলে কি হবে। কমপ্লেক্স সেন্টেন্সে কি বলছে, ক্লজ মার্কার, ক্লজ মার্কার কি মাঝখানে থাকে আর কি মেইনলি, প্রধানত, বা সামনে তো থাকতে পারে, ডিপেন্ড করে সেন্টেন্সের উপর আর কি এটা। তো ক্লজ মার্কার যদি থাকে, দ্যাট, ইফ, আনলেস ইত্যাদি থাকলে মেইন ক্লজের সাবজেক্ট ভার্ব অনুযায়ী ট্যাগ কোশ্চেন করা হয়, কিন্তু ক্লজ মার্কার না থাকলে সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে। আচ্ছা বলো, তাহলে আনলেস হি কামস, আনলেস হি কামস আই ওন্ট গো, তাহলে এটা হচ্ছে দেখে এটা একটা বাক্য, এটা একটা বাক্য, এই বাক্যটা একা একা অর্থ প্রকাশ করতেছে, আই ওন্ট গো, আমি যাব না। আর এই বাক্যটা একা একা অর্থ প্রকাশ করতেছে না, এটা অর্থের জন্য এই পরের বাক্যের উপর নির্ভরশীল, তার মানে এটা হচ্ছে বাক্য, এটা হচ্ছে বাক্যাংশ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওরা কি বলছে এখানে, প্রিন্সিপাল ক্লজ নিয়ে ট্যাগ কোশ্চেন হবে, তাহলে আই ওন্ট গো দেয়, তাহলে এই কারণে আনসার হচ্ছে উইল আই। এন্ড দেন পরেরটা হচ্ছে ইম্পর্টেন্ট, ক্লজ মার্কার যদি না থাকে, এখানে কিন্তু নাই, যেহেতু নাই তাহলে পরের বাক্যটা নিয়ে হবে, তাহলে হচ্ছে আই থিঙ্ক ইউ লাভ মি, তাহলে এটা ডোন্ট ইউ লাইক, কিন্তু এখানে একটা দ্যাট থাকলেই তখন অ্যান্সার কি হইতো, তখন অ্যান্সার ডোন্ট আই হয়ে যেত, এটা মনে থাকে, এটা খুব ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট, 5 স্টার রেটিং, কয়েকটা কয়েকটা ছোট ছোট কোশ্চেন আছে, এই প্যাটার্ন গুলো বেশি ইম্পর্টেন্ট, স্পেশালি তোমার যে কি বলে নেগেটিভ, নেগেটিভ যেগুলো এগুলো বেশি ইম্পর্টেন্ট। তারপর এখানে এটা যেটা বললাম, এটা যে ক্লজ কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন গুলো, এটা বেশ ভালোই আসে পরীক্ষাতে। তারপরে আমরা দেখি কামাল টক্স অ্যাজ ইফ, এই যে ক্লজ মার্কার কিন্তু এখানে আছে অ্যাজ ইফ, তাহলে এটা কার সাথে, এই বাক্যের সাথে সম্পর্ক, তার মানে পুরো বাক্যটা হচ্ছে এটা, কামাল টক্স, তাহলে অ্যান্সার কি হবে, ডাজন্ট হি, কোথায় আছে,
ডাজন্ট হি, এই যে হয়ে গেল, ভালো প্রশ্ন ছিল এটা। তারপরে দেখি লেট মি সি দ্য বাস গোজ এট 10 past, লেট মি সি কি হবে, লেট মি সি কমা আছে কিন্তু এখানে, মানে মেইন বাক্য কোনটা, এখানে মেইন বাক্য কিন্তু আসলে এটা লেট মি সি, লেট মি সি দ্য বাস গো দিবে কি, তাহলে হচ্ছে উইল ইউ দাও। তারপরে দেখো এখানে হুইচ অফ দ্য ফলোইং কনস্ট্রাকশন ইজ নট কারেক্ট, কারেক্ট না কোথায় বলছে, ঠিক নাই কোথায় বলছে, মানে ভুল কোথায় সেটা জানতে চাইছে এখানে। এটা ইজ ইউর ব্রাদার ইজন্ট হি, ঠিক আছে। আর আর ইউ দ্য নিউ সেক্রেটারি, এটা তো ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স আবার কিভাবে একটা কোশ্চেন দিব, এটা মনে রাখবা। ওপেন দ্য উইন্ডো, উড ইউ, এটা হচ্ছে উইল ইউ হওয়া উচিত ছিল। তারপরে দিস, তারপর দিস ইজ নট এ পার্টি, আচ্ছা দিস এবং দ্যাট দিয়ে কোনো একটা বাক্য শুরু হইলে দিস দ্যাট কখনোই তুমি প্রনাউন হিসেবে ইউজ করতে পারবে না, দিস দ্যাটের পরিবর্তে তুমি কি করবা, ইট ইউজ করবা, মনে থাকে জানো, নিয়মটা একটু বলে দেই। দিস ইজ মাই পেন, দ্যাট ইজ মাই পেন, দ্যাট বা দিস থাকলে কোনো একটা বাক্যের মধ্যে এটা তুমি তো কি করবা, প্রনাউন তো, আচ্ছা ট্যাগ কোশ্চেনের দুইটা পার্ট থাকে, একটু বলি। অ্যান্সার তো দুইটা পার্ট থাকে, প্রথম পার্টটা কি, প্রথম পার্ট হচ্ছে ভার্বের পার্ট, পরের পার্টটা কি, পরেরটা হচ্ছে প্রনাউনের পার্ট। খেয়াল করে দেখো ভার্ব প্রনাউন ইউজ করতাম, উইল ইউ, ওন্ট ইউ, এরকম করতাম, ডিডেন্ট দে, তাই না, ডিডেন্ট দে, দেখো ভার্বের পার্ট প্রনাউনের পার্ট। এখন দিস বা দ্যাট থাকলে এটার প্রনাউনের পার্টটা কি হবে, এটার প্রনাউনের পার্টটা হবে ইট। কিন্তু যদি দ্যাট প্লোরাল যদি দোজ হয় আর দিসের প্লোরাল যদি টিএইচএস দিস হয়, তাহলে এটা প্রনাউনের পার্টটা কি হবে, সেটা হচ্ছে দে, দ্যাটস ইট, খেয়াল রাখবে এটা। ওকে, তাহলে এখানে বি নাম্বারটা এখানে কি হবে না, এটা কারেক্ট না, কেন, কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্যাগ কোশ্চেন হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স তো নিজেই তো ইন্টারোগেটিভ, তাহলে এর আবার কিসের ট্যাগ কোশ্চেন হবে, নিজেই তো একটা প্রশ্ন। তাহলে দিস দ্যাট যদি থাকে এখানে কি বলছে, তাহলে এখানে কি বলছে, ইট, তাতে ইট হয়। আর অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনো, ইন্টারোগেটিভ সেন্টেন্সে কখনোই ট্যাগ কোশ্চেন হয় না। কেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স নিজেই তো একটা প্রশ্ন মুদ্রা বাক্য, তাহলে আবার শেষে আবার কিসের ট্যাগ করবো, আবার কিসে আবার শেষে কোনো কিছু যুক্ত করবো, রিডান্ডেন্ট। তাহলে এই হচ্ছে মোটামুটি অবস্থা। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাসের মধ্যে কি কি ছিল, আমাদের ট্যাগ কোশ্চেন ছিল আর হচ্ছে মডেল। ট্যাগ কোশ্চেন এত বেশি ইম্পর্টেন্ট না, বাট কয়েকটা যে জায়গাগুলো দেখাইছি সেগুলো বেশি ইম্পর্টেন্ট, এটা একটু খেয়াল করবো। আরেকটা জায়গা মনে মনে ছিল না আমার, একটু দেখাই, সেটা হচ্ছে ট্যাগ কোশ্চেনের কনটেক্সটটা একটু দেখাই আরেকটা। সেটা হচ্ছে তোমার যে কন্ট্রাকশন, কন্ট্রাকশন যে ডি এর যে ফরম্যাটটা, এটা অনেক জায়গায় পরীক্ষায় আসে, একটু দেখাই। ধরো এরকম একটা দিছে ফোন ইউ, এই কন্ট্রাকশনটা এটা, তারপর আরেকটা ফোন ইউ, তারপর আরেকটা ওকে, তারপর আরেকটা ওকে, ডান। এই চারটা বাক্য দিচ্ছে এখানে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্রায় দেখা যায় পরীক্ষা দিতে আসে। সেন্টেন্স তুমি রিড আউট করতে না পারলে ভুল হওয়ার কিন্তু অনেক সম্ভাবনা থাকবে। এখানে দেখো এই যে শর্ট কন্ট্রাকশন দিচ্ছে এখানে, ফোনের বেস ফর্ম দিচ্ছে, তাহলে এটা কি কি হইতে পারে, এটা কুড হইতে পারে, এটা উড হইতে পারে, এটা শুডই হইতে পারে। তাহলে উডন্ট আই, কুডন্ট আই বা শুডন্ট আই, তিনটার যে কোনো একটা এখানে ইউজ করা যেতেই পারে, তুমি দিতে পারো এটা। তারপর এখানে দেখো ফোন ইডি দেওয়া আছে, তার মানে কনফার্ম এটা হচ্ছে হ্যাড, তাহলে আই হ্যাড ফোন ইউ, সো এটা হচ্ছে হ্যাড এন্ড আই। এন্ড বেটার, এটা কি বেটার, এটা আপু ভাইয়ার, এটা হচ্ছে হ্যাড বেটার, আই হ্যাড বেটার ফোন ইউ, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার হচ্ছে তোমার হচ্ছে হ্যাড এন্ড আই, হ্যাড এন্ড আই। তাহলে এটা কি হ্যাড বেটার, হ্যাড ফোন ইউ, তাহলে এটা কি হচ্ছে হ্যাড এন্ড আই। এটা কি উড, এটা তিনটার যে কোনো একটা দিতে পারো, উডন্ট আই, কুডন্ট আই অথবা শুডন্ট আই, তিনটার যে কোনো একটা তুমি এখানে ইউজ করতে পারো। এন্ড লাস্ট একটা রেদার, আজকে পড়াইছিলাম রেদার কি, রেদার এটা হচ্ছে উড রেদার, সো আই উড রেদার ফোন ইউ, তাহলে এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার তোমার হচ্ছে উডন্ট আই, এটা বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা আর কিছু নিয়ম এখানে দেখা যাচ্ছে নাই, আমি একটু বলে দিই, সেটা হচ্ছে এটা প্রায় দেখা যায় পরীক্ষাগুলোতে আসে, দ্য মাদার রোজ ইন হার। আচ্ছা খুব ভালো করে তাকাও, এটা একটা প্রশ্ন, আর হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি মাদার লাভস হার চাইল্ড, ওকে। তারপর হচ্ছে এ মাদার লাভস হার চাইল্ড, এ মাদার লাভস হার চাইল্ড। দেখো তিনটা তিনটা ডিফারেন্ট ডিফারেন্ট ট্র্যাকে এখানে ইউজ করা হয়েছে। প্রথমটা মাদার একটা কমন নাউন, মাদারকে মাদার্স করতে পারি, তাহলে ডেফিনিট আর্টিকেল প্লাস কমন নাউন কি হবে, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে কিন্তু এটা। তাহলে এখানে দা মাদার রোজ ইন হার, তার মধ্যে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল, তাহলে এখানে দা মাদারকে মাদার হুডকে রেফার করছে, তো দা মাদারকে এখানে ইট বোঝাবে। তো রোজ যেহেতু পাস্ট টেন্সে, তাহলে এটার আনসার কি হবে, এটার আনসার তোমার ডিডেন্ট ইট। খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা ছোটবেলায় পড়ছো হয়তো বা 9-10-এ, মনে রেখো এটা। এভরি মাদার পৃথিবীর সকল মাকে বুঝাইছে, তাহলে লাভস আছে তো, তাহলে সকল মাকে বুঝাইলে এটা তাহলে কি হবে, ইট শুড বি দে,
তাহলে অ্যান্সার কি হবে? লাভস আছে, তাহলে কি হবে? ডোন্ট দে। এন্ড এ মাদার লাভস আর চাইল্ড, একটা মাকে জেনারেলাইজ করেছে, এটা কমন নাউন, তাহলে এখানে শি ইউজ করতে হবে। তাহলে এটার অ্যান্সার তোমার হবে ডাজন্ট শি। লেখাটা ঠিকঠাক করি, ডাজন্ট শি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার তোমার হবে ডাজন্ট শি, কারণ সিঙ্গুলার কমন নাউন এটা ছিল। ওকে, সো তিনটা খুবই খুবই ইম্পর্টেন্ট, প্যাচ লাগবে না, বেশি ইম্পর্টেন্ট এগুলোতে। সো এই হচ্ছে কয়েকটা আউট অফ দ্য ট্র্যাকের কিছু প্রশ্ন ছিল। তাহলে দ্যাটস অল ফর দি মোমেন্ট। সবার জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।